প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি ওয়ান মিশন টু ইন্টার্ন লিমিটেডের আজকের আমাদের ধারাবাহিক ট্রেনিং শিডিউল লাইফ এর অ্যাটিটিউড ফান্ডামেন্টাল ওয়ান ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য আমি এমডি স্বাগত হোসেন চয়ন, ডেপুটি মার্কেটিং ম্যানেজার এবং সেন্ট্রাল ট্রেনার ওয়ান মিশন টু ইন্টার্ন লিমিটেড। আজকে আমরা যেখান দেশ বিদেশ বা দেশের বাইরে যেখান থেকে আমরা অংশগ্রহণ করছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ করোনা পরিস্থিতির মাঝেও আমরা আমাদের বিজনেসটাকে পরিচালনা করার জন্য নিজেকে দক্ষ হিসাবে তৈরি করতে ঘরে বসে প্রশিক্ষণের যে চমৎকার সিস্টেম ওয়াল মিশন চালু করেছে সেটি আমরা প্রত্যেকে এখন সুযোগ আছে। সো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রশিক্ষণগুলো করে আমরা ভালোভাবে বিজনেসটা করতে পারছি। আজকে আমাদের নির্ধারিত ট্রেনিং এর সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল ওয়ান, সেটা হচ্ছে লাইফ এন্ড অ্যাটিটিউড। এই ট্রেনিংটি শুধু নট অনলি বিজনেস, ব্যক্তি জীবনে আপনি, সামাজিক জীবনে আপনি, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবন, প্রত্যেকটা জীবনে মানুষের পাটে এই ট্রেনিংটা তার খুবই প্রয়োজন। এই ট্রেনিংটি শুধুমাত্র নট অনলি বিজনেস কেন্দ্রিক, এটি আপনি ব্যক্তি কেন্দ্রিক ট্রেনিং। সো এই ট্রেনিংটা প্রত্যেকে যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ ধরে রাখেন এবং ভালোভাবে ট্রেনিংটি মনোযোগ সহকারে শুনেন এবং আপনার প্রয়োজনে একটা কাগজ কলম সাথে রাখতে পারেন, যে মূল পয়েন্টগুলো আপনার প্রয়োজন আপনি নোট করতে পারেন, অথবা যেহেতু সবাই স্মার্টফোনের মাধ্যমে অংশগ্রহণ করেছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে আমার পয়েন্টগুলোকে আপনি লিখে রাখতে পারেন। আমরা অনেক সময় দেখা যায় যেমন ট্রেনিং এর পর অনেকে মেসেজ করে পার্সোনাল ভাবে যে স্যার স্লাইডটা একটু দেওয়া যাবে কিনা, মেইল করে পাঠায় যে মেইলে পাঠানোর জন্য। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকে হয়তো স্লাইড দিতে চায় না বা ট্রেনিং অনেকে হয়তো দেয় না, কারণ একটা ট্রেনিং তৈরি করা মানে কপি পেস্ট করা খুব সহজ, কিন্তু মেকিং করা অনেক কস্টিং বা অনেক কষ্টের বিষয়। তো সেক্ষেত্রে ট্রেনিং হয়তো অনেকেই দিতে চায় না বা দেয় না, বা দেওয়াটাও ঠিক না। কিন্তু আমার কাছে বেসিক্যালি যারাই পার্সোনাল ভাবে প্রেজেন্টেশনের স্লাইড চেয়েছে আমি সকলকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই দিয়ে দেওয়া আমার মূল রিজনটা ছিল, আমি যখনই আমার আজকে ট্রেনিংটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যে জিনিসটা হচ্ছে আমার নিজের মধ্যে কিন্তু একটা জিনিস কাজ করবে। সেকেন্ড টাইম যখন আমি এই ট্রেনিংটা করাবো, যেহেতু এই ট্রেনিংটা কারো না কারো কাছে চলে গিয়েছে, তো আমাকে অবশ্যই এটাতে আরেকটু মডিফাই বা আপডেট করতে হবে। তাহলে আমি এই ট্রেনিংটার প্রতি আরেকটু কি করবো, নিজেকে স্টাডিতে মনোনিবেশ করব। তো এই জন্য আমার দৃষ্টিতে আমি এই ট্রেনিংটা সব সময় সকল ট্রেনিং বা যে কোনো জিনিস আমার কাছে চাওয়া মতো প্রেজেন্টেশনের স্লাইড আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা তাদের জন্য বেটার যারা ধরেন আপনার ট্রেনিং বা প্রেজেন্টেশন নিয়ে কাজ করছেন, কিন্তু একদিক দিয়ে আবার এটা আপনাদের জন্য খারাপ। কেন খারাপ বলছি, যেমন আপনি যদি নিজে থেকে কোনো কিছু পেয়ে যান তখন কিন্তু স্বাভাবিকভাবে এটা তৈরি করার যে আগ্রহটা বা তৈরি করার যে ইচ্ছাটা এটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি চাইলে আপনি যদি ওই জিনিসটা স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তার মানে কি, আমরা ট্রেনিং এ অংশগ্রহণ করে কিন্তু মোবাইলটা কানেক্ট রেখে আমরা আমাদের পারিবারিক বা ব্যক্তিগত কাজে কিন্তু করছি, অর্থাৎ ট্রেনিং এ মনোযোগী না। কারণ ট্রেনিং শেষে আমি ট্রেনিংটা হয়তো স্যারের কাছে চাইলে স্যারে দিবে বা না দিবে, হোয়াট এভার, যে কোনো একটা সাবজেক্ট। সো এটা রং কনসেপ্ট। আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা মনোযোগ সহকারে ট্রেনিংটি, কারণ সময়টা যেহেতু দিবেন দেওয়ার মতো দিন, যেন আপনার লাইফে আজকের সময়টা কাজে লাগে। আর সেকেন্ডলি হচ্ছে যে পয়েন্ট আপনার দরকার এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ ট্রেনিং ডিপার্টমেন্ট ছাড়া ট্রেনিং প্রেজেন্টেশনের স্লাইড আর বাইরে যাবে না, কারণ এগুলো অপব্যবহার বেশি হচ্ছে। আমাদের কাছে কিছু রিপোর্ট অলরেডি চলে এসেছে। সো আপনারা স্ক্রিন শেয়ার অপশন কি বলে আপনার স্ক্রিনশট দিতে পারেন অথবা নোট ডাউন করতে পারেন, বা কোনো স্লাইড যদি আপনি স্ক্রিন করেন আমি পার্সোনাল ভাবে আপনাকে ওই পয়েন্টটা আবার রিভিউ করে দিব মেসেঞ্জারে। কিন্তু প্রেজেন্টেশন আর দেওয়া যাবে না। সো প্রত্যেকেই আমরা আজকে স্ক্রিনশট দিব বা নোট ডাউন করবো। আমি আগের ট্রেনিংটাও কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি যারা আমার কাছে ব্যক্তিগতভাবে চেয়েছেন, ফান্ডামেন্টাল 4 গত পরশুদিন যে ট্রেনিংটা করিয়েছিলাম। তো যাই হোক, এবার আজকে আমরা শুরু করছি একটি পয়েন্ট দিয়ে, হোয়াই উই নিড ট্রেনিং, ট্রেনিং এর প্রয়োজনীয়তা কেন। সাধারণত আমরা যখন মার্কেটিং প্ল্যান দেখে জয়েনিং করি তো তখন কিন্তু ট্রেনিং এর বিষয়টা আসলে আলোচনায় থাকে না, বা আমরা ওইভাবে ট্রেনিং এর বিষয়টাকে গুরুত্ব দেই না। আমরা শুধুমাত্র দেখি যে আমি এখানে টিমটাকে যদি ভালোভাবে ডেভেলপ করতে পারি আমার ইনকামটা ভালো হবে। সো আমরা কাজের প্রতি কিন্তু ঝুঁকে যাই, এবং অনেকে আছে আমি দেখেছি প্ল্যান দেখে পরের দিন নিজে জয়েনিং না করে আবার 3-4 জন নিয়ে আসে, কারণ তার থিওরি কাজ করে 3-4 জন যদি জয়েনিং করে তাহলে আমিও করব। এটা বিষয়টা হচ্ছে এমন,
একটা গল্প শেয়ার করি তাহলে বুঝবেন। ওই যে এক হুজুর ওয়াজ করতে এক এলাকায় গেছে। তো ওয়াজ করার পর তো এক লোক বলতেছে ওনার কাছে এসে যে হুজুর, আমার কোনো ছেলে মেয়ে নাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি বিশেষভাবে কোনো দোয়া আমার জন্য করতেন, আমার জন্য একটা হুজুরের পানির মধ্যে একটু দোয়া পড়ে দিল। বলছে যে এই পানিটা বাসায় নিয়ে আপনার ওয়াইফকে খাওয়াবেন এবং সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস নিয়ে আপনি যে আপনার আগামী 1 বছর আপনি সন্তানের বাবা হবেন, এই বিশ্বাসটা আপনি রাখবেন, তাহলে ইনশাল্লাহ আশা রেখে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। তো তিনি চলে গেলেন। পরের বছর আবার হুজুর যখন ওই এলাকায় গেলেন, তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন করলেন যে গত বছর আমার থেকে যিনি পানি পড়া নিয়েছেন উনি কি আজকে এই এই মাহফিলে আসছেন? তো সবাই বলতেছে, উনি দাঁড়িয়ে বলতেছে জি আসছি হুজুর। বলছে একটু স্টেজের দিকে আসেন। তো আসছে। তো বললো আল্লাহ পাক কি আপনার ঘরে কোনো সুখবর দিয়েছে কিনা, ছেলে মেয়ে বা সম্ভাবনা কোনো তৈরি হয়েছে কিনা? তখন তিনি বললেন না হুজুর, আমার তো কোনো কিছুই, কোনো খবর নেই, কোনো আপডেট নেই। তো হুজুর তখন বললো যে যেহেতু পানি পড়া কাজে লাগেনি, তাহলে একটা কাজ করেন, আপনি ওয়াজ শেষে আমি আপনার বাসায় যাব, আপনি আপনার ওয়াইফকে পর্দার অপর পাশে রাখেন, আমি দোয়া পড়ে ওনাকে ফু দিয়ে দিব পর্দার এই পাশ থেকে। তাহলে আশা রাখি আল্লাহ পাক, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাদের দোয়া কবুল করে। তো যখন এটা তাকে বললো, এখন সে বলতেছে হুজুর আমি তো বিয়ে করি নাই। তো এখন চিন্তা করেন, সে গত বছর যে পানি পড়া নিছে, তাহলে এই পানি পড়া কাকে খাওয়ালো, বা এই পানি পড়া নিয়ে তার লাভ হলো কি? তা আমরা অনেকে আছি জয়েনিং করার নিজে আগে জয়েনিং করানোর চেষ্টা করি, অর্থাৎ বিয়ের আগে মানে ফ্যামিলি মেম্বার বাড়ানোর, অর্থাৎ বাচ্চা ছেলে নিব না মেয়ে নিব এটার প্ল্যানিং নিয়ে কিন্তু ব্যস্ত। তো এটা রং কনসেপ্ট। এই জন্য ট্রেনিং এর বিষয়টা সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে। আমরা এখানে যারা আছি আজকে থেকে ট্রেনিং এ মনোযোগী হবো, কেননা বলা হচ্ছে রিসিভ মোর ইনফরমেশন, প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যাবে যদি আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করেন। দ্বিতীয়ত হচ্ছে ইজিলি অ্যাচিভ আওয়ার গোল, সহজে কিভাবে আপনি লক্ষ্য অর্জন করবেন সেটা কিন্তু ট্রেনিং থেকে আপনি জানতে পারবেন। কারণ ট্রেনিং হচ্ছে কৌশল জানার নাম। যেমন বিজনেস দেখবেন, একই রকমের বিজনেস নিয়ে পাশাপাশি দুই ব্যবসায়ী আছে। তো একজনের ব্যবসা দেখবেন প্রচন্ড ভালো, আরেকজন দেখবেন মশা মারে, কিন্তু আইটেম এক, সব এক। এটা ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে দুইজনের মধ্যে কোনো না কোনো কৌশলের ডিফারেন্স আছে। আবার দেখবেন যেমন আমি আমার এলাকায়, আমি যেখানে থাকি ঢাকায়, সেখানে দেখলাম একজন হোমিওপ্যাথি ডাক্তার, 3 সেট মোটামুটি ভাঙ্গাচুরা, এই মানে মনে হচ্ছে যে এখনই ভেঙে যাবে এরকম একটা তার দোকানের সেট আপ। তো এখানে রুগীর প্রচন্ড ভিড় কন্টিনিউ প্রতিদিন, কিন্তু তার পাশে এসি রুম দিয়ে একদম থাই গ্লাস টাস দিয়ে একদম ভিআইপি সিস্টেমে ডাক্তার দুইজন আছে, কিন্তু ওইখানে আমি তেমন কোনো সময় রুগী দেখি না। তাহলে দেখেন দুইজনেই কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার, একজনের এখানে কন্টিনিউ সিরিয়াল, আরেকজনের কাছে কিন্তু সিরিয়াল নাই। তার কারণটা হচ্ছে উনি কোনো না কোনো ডিফারেন্স কোনো কিছু ওনার কাছে তৈরি করার কারণে কাস্টমার কিন্তু আকৃষ্ট হয়েছে। যেমন আমি গত ট্রেনিং এ একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ইন্ডিয়াতে একজন মুসি আছে, মুসি তো আমরা চিনি যারা জুতা সেলাইয়ের কাজ করেন। তো উনি ওনার যে জায়গাটায় বসে জুতা সেলাই করেন এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। কি সাইনবোর্ড? যে এখানে সকল প্রকার অসুস্থ জুতার অপারেশন করা হয়। ডাক্তার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অসুস্থ রোগীকে দেখেন। ইমার্জেন্সি প্রয়োজনে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস খোলা আছে, নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন। জুতার ডাক্তার নাম দেওয়া আছে। এখন যখনই কোনো ভদ্রলোক এই পাশ দিয়ে যাচ্ছে, উনি যখনই এই ব্যানারটা দেখছে ওনার কিন্তু কিউরিসিটি তৈরি হচ্ছে, ওনার মধ্যে একটা জিনিস কাজ কি রে, ঘটনা কি, জুতার ডাক্তার আবার বিষয়টা কি রকম, লেখাটা পড়ছে। এখন এই যে ব্যানারটা তৈরি করার কারণে ঘটনাটা কি হলো, যে মানুষ এটা দেখার জন্য হলো তার কাছে আসতেছে, এবং প্রত্যেকে তার কাছে, এবং ওই এলাকায় সে এখন মানে জুতা ডাক্তার নামে খুব পরিচিতি লাভ করেছে, মুচি ডাক্তার। সবাই এসে তার জুতাটা নিয়ে বলে যে ডাক্তার মশাই আমার জুতাটা অ্যাক্সিডেন্টে সাইকেল উপরে উঠে যাওয়ার কারণে একটা লেস খুলে গেছে, একটু যদি অপারেশন করে দিতেন। আমার আমার গায়ের রংটা, আমার জুতার শরীরের রংটা এই নষ্ট হয়ে গেছে রোদে, আপনি যদি একটু এটাকে আবার ঠিকঠাক করে দিতেন, 5টা সার্জারি করে দিতেন।
তার মানে কাস্টমাররাও এখন মজা করে তার সাথে কিন্তু কি করছে, তার সার্ভিসটা নিচ্ছে, সেও মজা করে সার্ভিসটা দিচ্ছে। দেখা গেছে তার আশেপাশে যতজন জুতার মুচি আছে, তারা সারাদিনে যা সেল করে তার থেকে কয়েক গুণ বেশি। কিন্তু বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। একই বই পড়ে কেউ কিন্তু ফেল করেছে, একই বই পড়ে কিন্তু কেউ A+ পেয়েছে, কেউ B+, কেউ C+ পেয়েছে, কেউ এ পেয়েছে। বই কিন্তু একটাই, একই ক্লাসে পড়েছে, একই টিচার তাকে গাইডলাইন করেছে। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে যিনি গোল্ডেন A+ পেলেন, উনি তার লেখার মধ্যে কোনো না কোনো কৌশল অ্যাপ্লাই করেছেন, উনি তার পড়ার মধ্যে কোনো না কোনো কৌশল অ্যাপ্লাই করেছেন। আমি আপনি কেন পাইনি সেটা আমরা অ্যাপ্লাই করিনি। সো কৌশল জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলা হচ্ছে ইজিলি অ্যাচিভ আওয়ার গোল, কিভাবে সহজে আপনি লক্ষ্য অর্জন করবেন সেটা জানতে পারবেন। ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক। ট্রেনিং হলো আমাদের কাজের জন্য জ্বালানি তেল। যখনই আপনার মোবাইলে চার্জ থাকবে না তখন কিন্তু চার্জ দিতে হবে। তদ্রুপ আপনার যখন ব্রেনে আপনার কোনো কিছু কমান্ড করবে না যে আগামীকাল কি কাজ, বা আমি এখন কি করব, বা গেস্ট আমার জয়েন করছে না, বা কি বলে ইনভাইট করব, তখনই কিন্তু আপনাকে ট্রেনিং এ সময় দিতে হবে। সর্বশেষ হচ্ছে কি, আপগ্রেডিং আওয়ার স্কিল। এখানে অনেকে আছেন আমার বয়োজ্যেষ্ঠ এবং আমার চেয়েও অনেক সিনিয়র নেটওয়ার্কার, দীর্ঘদিন ধরে নেটওয়ার্কিং প্র্যাকটিস করেছেন, তারাও হয়তো আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। কিন্তু তারপরেও কিন্তু আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং এ থাকতে হবে। কেন থাকতে হবে? দেখেন, আমার বাবা কিন্তু পৃথিবীতে আমার আগে আসছে, সেম আপনার বাবাও আপনার আগে পৃথিবীতে আসছে, কিন্তু তাই বলে উনি পৃথিবীর সবকিছু জানে বিষয়টা কিন্তু ভুল। মানে আপনার চেয়ে, যেমন আপনি যদি একটা স্মার্টফোন নিয়ে ওনাকে যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতে বলেন, হয়তো অনেকেই পারবে না, বাট আপনি কিন্তু সেটা অনায়াসে পারছেন। তার মানে কি, আপনি বর্তমান প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করতেন, বাট ওনারা কিন্তু সেই আপডেটটা হয়তো করতে পারেনি। তাই আমি কত বয়স আমার, কত ডিগ্রি আমার, এটা ডাজ নট ম্যাটার। আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট করছি কিনা, এটা হচ্ছে মূল পয়েন্ট। এই আপডেট হওয়া কেন প্রয়োজন আমি একটা ছবি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওল ক্রো, আগের দিনে কাকের গল্প। আমরা অনেকেই গল্প পড়েছি। কাকের বুদ্ধি, একটা একটা করে পাথর সংগ্রহ করে, তারপর পানি উপরে উঠে পাথর, তারপর কাক পানি পান করে। এটা হলো কাকের বুদ্ধি নামক একটা গল্প আমরা বলেছিলাম। কিন্তু বর্তমানের মডার্ন প্রো কিন্তু এত কষ্ট করে না, সে ডাইরেক্টলি 5 নিয়ে এসে পান করে। তাহলে তার কষ্ট কম হলো, রেজাল্ট তাড়াতাড়ি আসলো। উদাহরণটা কেন দিলাম, আমরা অনেকেই আছি সারা বছর ফিল্ডে কাজ করি কিন্তু আউটপুট কম, ওই তুলনায় আমাদের রেজাল্ট নেই, কারণ আমরা ট্রেনিং ছাড়া কিন্তু কাজ করছি। আর যারা ট্রেনিং নিয়ে কাজ করছে এজ লাইক 5, তারা কিন্তু এই 5 মতো, তারা কিন্তু দেখা যাচ্ছে অল্প কাজ করেও ভালো রেজাল্ট পাচ্ছে, কারণ তার কাছে কৌশল আছে অথবা প্রশিক্ষণ আছে। দেখবেন সেনাবাহিনীদের ক্যাম্পে প্রবেশ পথে একটি কথা লেখা থাকে, কঠোর প্রশিক্ষণ, সহজ স্যার যুদ্ধ। মনি আক্তার নামের আইডিটা একটু চেক করেন, ওদের ভিডিও কেমন দেখা যাচ্ছে। স্যার মনি আক্তার, স্যার একটু চেক করে দেখেন, ওদের ক্যামেরাটা অফ করতে বলেন। আচ্ছা, এখন আপনি আপনি শুধু প্রেজেন্টেশনের দিকে তাকান তাহলেই তো হচ্ছে, আপনি ওনার ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই। আর যিনি মনি আপু, ওনার ক্যামেরাটা, ভিডিওটা অফ করে রাখি, যেহেতু আমরা ট্রেনিং করছি, ট্রেনিং শুনবো এখানে, যেহেতু মিটিং না, মিটিং হলো হয়তো আমরা ভিডিও অন করে কথা বলবো, আপনারা কথা বলার আলোচনা থাকবে, আমারও থাকবে, সো ক্যামেরা অন থাকবে। যেহেতু আমরা ট্রেনিং করছি তাহলে ক্যামেরাটা অফ রাখি। জি, ধন্যবাদ। তো সেনাবাহিনীদের ক্যাম্পে দেখবেন প্রবেশ করতে একটি কথা লেখা আছে, কঠোর প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। মানে প্রশিক্ষণটা কঠিন হবে কিন্তু যুদ্ধটা কি হবে, সহজ হবে। এ সম্পর্কে একটি হাদিসও আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন যে, আপনি যদি প্রশিক্ষণে ঘাম না ঝরান, অর্থাৎ প্রশিক্ষণ যদি আপনি ভালোভাবে না নেন, তাহলে যুদ্ধে গেলে কিন্তু আপনার রক্ত ঝরবে। প্রশিক্ষণে যদি ঘাম না ঝরে, যুদ্ধে গেলে রক্ত ঝরবে। সো প্রশিক্ষণটা ভালোভাবে নিতে হবে। আমরা প্রত্যেকে মাইক্রোফোনটাকে মিউট করে রাখবো, আনমিউট করব না। চলুন, প্রথমত আজকে আমরা যে অ্যাটিটিউড ট্রেনিং, আজকে যেহেতু আমাদের লাইফ এন্ড অ্যাটিটিউড ফার্স্ট ফান্ডামেন্টাল অবস্টাকল টু বি এ সাকসেসফুল পারসন, বলা হচ্ছে একজন সফল ব্যক্তির কি কি বাধা। অবস্টাকলস মানে হচ্ছে বাধা, টু বি এ সাকসেসফুল পারসন, একজন ব্যক্তি সফল হওয়ার জন্য তার কি কি বাধা। তো আমরা যদি এই পয়েন্ট গুলো জানতে পারি এবং এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো। আর এই কাজগুলো আমাদের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সো এই পয়েন্টগুলো আমাদের জানা দরকার। নাম্বার হচ্ছে প্রাইড ইন কমিউনিকেশন, যোগাযোগ করতে ভয় পাওয়া। অর্থাৎ দেখবেন অনেক সময় আপনি কিভাবে কথা বলবেন, স্টার্টিং কিভাবে করবেন, এই সেগুলো একটা নার্ভাস ফিল করছেন।
আবার আপনি অনেক গেস্ট লিস্ট করে অনেক ইনভাইট করছেন না, কেন করছেন না? যদি উনি কিছু বলে, উনি যদি আপনাকে বকা দেয়, বা ওনার সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়, বা উনি যদি আরেকজনের সাথে আলোচনার কাছে নালিশ দেয়, আপনার ফ্যামিলিকে যদি কিছু বলে, বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে আপনি দেখা গেছে একজনের সাথে কথা বলতে গিয়েও আবার কথা বলছেন না। এটাকে বলা হচ্ছে কমিউনিকেশনে ভয় পাওয়া। এটা হচ্ছে সফল ব্যক্তি, আপনি যদি ব্যক্তি হিসেবে সফল হতে চান, এটা হলো প্রথম বাধা, যদি এই ভয় আপনার মধ্যে থেকে থাকে। আমি আমার ব্যক্তিগত 21 একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা 2015 অথবা 15তেই হবে, 2015 সালের, অর্থাৎ পল্টন অফিসে আমি একবার ট্রেনিং করে আমাদের আপনার আমার ক্যাশ কাউন্টার সামনে বসা। তো আগে তো আমাদের ম্যানুয়াল বিল দিত, অর্থাৎ আমরা টোকেন জমা দিতে হতো, তখন আমাদেরকে কাউন্টার থেকে বিল দিত। এখন তো আপনি ঘরে বসে বিকাশ রকেটের মধ্যে 12 থেকে 24 ঘন্টা পাচ্ছেন। তো যখন ওয়েট করছি বিলের জন্য, তো এমন সময় একজন ভদ্রলোক আসলেন, উনি এসে অফিসে একটু মানে ঘুরে ঘুরে দেখছেন। তো আমাদের তখন যিনি সিইও স্যার ছিলেন, তো উনি বললেন যে জি আপনি কি কাউকে খোঁজ করছেন? তখন তিনি বলল যে না, আমি কাউকে খোঁজ করছি না, আমি ওয়াল মিশন নামটার সাইনবোর্ডটা বাইরে থেকে দেখলাম, তো সেটা জানার জন্য ভিতরে ঢুকলাম। জি, কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। জি, আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছি, যার কারণে আমাদের নেটওয়ার্কিং এক এক জায়গায় এক এক রকম হয়তো সার্ভিস মোবাইলের। সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক যদি কোনো কারণে সার্ভিসটা একটু দুর্বল হয়, স্বাভাবিকভাবে আমার স্লাইডটা দেখবেন আপনার এখানে লেটে যাচ্ছে, কথাগুলো অস্পষ্ট যাচ্ছে। সো আমরা সবাই একটু আনমিউট করে রাখবো। আর আপনার যদি বেশি সমস্যা হয়, তাহলে আপনি মোবাইলের ডাটাটা অফ করে আবার অন করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আলোচনাটা মানে কথাটা ক্লিয়ার আছে, আপনার এখানে হয়তো নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। জি, ধন্যবাদ। তো আমি তখন স্যার ওনাকে বললেন যে কি ব্যাপার, আপনি কি কাউকে খোঁজ করছেন? তখন তিনি বললেন যে না, আমি আসলে 21 কে জানার জন্য আসছি, আমি এই সম্পর্কে কোনো আমার কাছে ইনফরমেশন নেই, নাম দেখলাম এই জন্য আসলাম। তো স্যার তখন আমাকে ডাক দিয়ে বললেন যে তয়ন সাহেব, আপনি একটু ওনাকে নিয়ে আমাদের মার্কেটিং বিভাগে বসে ওয়াল মিশন সম্পর্কে একটু বেসিক ধারণাটা ওনার সাথে শেয়ার করেন, উনি আমাদের কোম্পানি সম্পর্কে জানতে এসেছেন। তা আমি এখন ওনার সাথে বেসিক ধারণাটা, ওনার সাথে প্রথমে পরিচিত হলাম, কি করে ওনাদের সাথে সকল ইনফরমেশন ডিটেলস নিয়ে আমারটুকু শেয়ার করলাম। তারপর আমাদের বিজনেস প্রেজেন্টেশনটা ওনার সাথে শেয়ার করি। করার পর ওনার কাছে সেমিনারটা ভালো লাগে, উনি জয়েনিং করার ডিসিশন নেয়। তখন উনি আমাকে বললো যে জয়েনিং করতে কি লাগবে। তখন আমি আমাকে কন্ডিশন গুলো দেখালাম, যা যা ওনার জয়েনিং করতে লাগবে। এখন উনি রেফারেন্স কোথায় পাবে? কারণ রেফারেন্স তো একজন লাগে। এখন যেহেতু কেউ ওনাকে ইনভাইট করেনি, উনি নিজ থেকে চলে এসেছেন, তখন আমি ওনাকে বললাম এই অফিসের যাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি তার কাছ থেকে রেফার নিয়ে তার সাথে শুরু করতে পারবেন। তখন উনি আবার আমাকে প্রশ্ন করলেন যে আপনি কি আমাকে রেফার দিতে পারবেন না? আমি বললাম যে আমিও পারবো, সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, আমার একটা শর্ত আছে। বললো যে কি? আমি বললাম যেহেতু আপনি আগামীকাল সকালে জয়েনিং করবেন, আজকে রাতে আপনার পরিচিত 20 জন লোকের কল দিবেন। কল দিয়ে শুধু জিজ্ঞেস করবেন তুমি কি ওয়াল মিশন সম্পর্কে কিছু জানো কিনা। যদি ওই 20 জন লোকের কেউ একজন বলে যে আমি ওয়াল মিশনে আছি, তাহলে আপনি তার সাথে শুরু করবেন। কেননা আপনার নিয়ারেস্ট পার্সন বা খুব ক্লোজ মানুষ যদি কেউ 21 কোথাও না কোথাও কাজ করে, তাহলে আপনি যদি আরেকটা টিমে কাজ করেন, একটা সময় কিন্তু পারিবারিক ভাবে বা ফ্যামিলিগত রিলেটিভ ভাবে কাজ করতে গেলে বাধাগ্রস্ত হবেন, কারণ উনি আরেকটা টিম, আপনি আরেকটা টিম। এই জন্য কাছের মানুষ 15 থেকে 20 জন আপনি কল দিবেন। বললো আচ্ছা ঠিক আছে। উনি রাত 12টা আমাকে কল দিল, কল দিয়ে বলতেছে যে স্যার আমি তো মোটামুটি 18 জনকে কল দিছি, মোটামুটি একদম খুব কাছের যারা, তাদের মধ্যে 2-4 জন ওয়াল মিশনের নাম শুনেছে কিন্তু ওইভাবে কিছু জানে না, আর অনেকে আছে তারা এখনো নামে শুনেনি। সেই ক্ষেত্রে আমি কি আগামীকাল সকালে আসবো? আমি বললাম জি, আপনি আগামীকাল সকালে আসেন। উনি পরের দিন সকালে সে টার্বো সেন্টার অর্থাৎ 3টা সেন্টার নিয়ে জয়েনিং করে, ওনাকে ফান্ডামেন্টাল 1 থেকে 5 ট্রেনিং কোর্স 2বার কমপ্লিট করালাম, তারপর কাজ করার অনুমতি দিলাম। ঢাকাতে উনি ইনভাইট করছে, প্ল্যান দেখাচ্ছি, জয়েনিং হচ্ছে। তো এখন একদিন উনি আমাকে বললো যে স্যার আমি আজকে বাড়িতে যাবো, ওনার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর। তো আমি বাড়িতে যাব আগামীকাল, আমি বাড়িতে কিছু গেস্ট ইনভাইট করবো শুক্রবার। আমি আজকে বাড়িতে চলে যাব, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার আমি সবাইকে ইনভাইট করে রাখবো শুক্রবারের জন্য। আপনি বৃহস্পতিবার নাইটে রওনা দিবেন দিনাজপুরের উদ্দেশ্যে। শুক্রবার সকাল আমার বাড়িতে আপনি একটা সেমিনার আমি আয়োজন করবো, আপনি একটু প্ল্যান দেখাবেন, আমার এলাকার পরিচিত খুব কাছের যারা আছে 15-20 জনকে আমি দাওয়াত দিব। আমি বললাম গুড আইডিয়া, ঠিক আছে চলে যান। তো উনি চলে গেল। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওনার সাথে আমার কথা, রাতের টিকিট আমি ওকে করে রাখলাম বাসের। হঠাৎ করে রাত 8টার দিকে আমাকে কল দিয়ে বললো যে স্যার
আপনি কষ্ট করে আজকে রওনা দিয়েন না, আমি ঢাকায় সে বিস্তারিত আলোচনা করব, আমি কালকে ঢাকা আসতেছি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তা আমি ভাবলাম এলাকায় হয়তো উনি কাজ করতে গিয়ে কারো না কারোর সাথে আলোচনা করেছে, সেখানে হয়তো কেউ না কেউ ওনাকে নেগেটিভ বলেছে, স্বাভাবিকভাবে যেটা হয়। এই জন্য হয়তো এই ভদ্রলোক নেগেটিভ শুনে সেমিনারটা অ্যাভয়েড করতে চাচ্ছেন। তো ঢাকা আসার পর ওনাকে আমি কল দিচ্ছি, আমার কল ধরছে না, 1 দিন 2 দিন 3 দিন। তখন আমি আমার দ্বিতীয় আর একটা নাম্বার থেকে কল দিলাম, রিসিভ করলো। তখন ওনাকে বললাম যে ভাই, আপনার সাথে আমার একটা যে সম্পর্ক তৈরি হয়েছে, আমি চাই সম্পর্কটা লং টাইম থাকুক, বিজনেস না থাকুক, কিন্তু সম্পর্কটা থাকুক। তো সেই সুবাদে আপনি যদি আমার সাথে 1 কাপ চা খান, আমি খুশি হবো। তাহলে উনি বললো যে আমাকে লজ্জা দিয়েন না, আমি আসবো। ওনার বয়স 55 অ্যাবাভ। তো উনি আসলো, আসার পরে চা খাচ্ছি। তো উনি কোনো কথা বলছে না, আনইজি ফিল করতে। তো ওনাকে বললাম একদম ফ্রেন্ডলি শেয়ার করেন কি ঘটনাটা হয়েছে বাড়িতে যাওয়ার পর, কোনো নেগেটিভিটি বা কেউ কি আপনাকে কিছু বলেছে, বা ওয়াল মিশন সম্পর্কে আপনি কারো কাছ থেকে কি অন্য কিছু শুনেছেন, শেয়ার করেন, সমস্যা নেই। তখন উনি বলল যে না ভাই, তেমন কিছু না। ঘটনাটা হয়েছে, আমি বাড়িতে গিয়ে তো 15-20 জন দাওয়াত দিয়েছি, সবাই আগে আমাকে কথাও দিয়েছে। তো আমি যেহেতু আপনি ঢাকা থেকে যাবেন, এই জন্য আমি কিছু বাজার করেছিলাম, মুরগি গরুর মাংস বাজার করেছিলাম। করে আমার ওয়াইফকে গিয়ে আমি রাত্রেবেলা বৃহস্পতিবার সন্ধ্যা গিয়ে বললাম যে কালকে আমার একজন স্টাফ ঢাকা থেকে আসবে, সকালে আমি বাড়িতে 10-15 জনকে দাওয়াত দিছি, ওনারাও আসবে, একটু আলোচনা আছে, তুমি একটু রান্না করবে স্যারের জন্য। তখন আমার ওয়াইফ আমাকে প্রশ্ন করলো যে তুমি কিসের জন্য দাওয়াত দিছো, কোন কোম্পানি বা কোন স্যার আসবে। তখন আমি আমার ওয়াইফকে বললাম যে আমি তো ওয়াল মিশনে জয়েন করছি, এই ওয়াল মিশনে আমাদের একজন ট্রেনার স্যার আসবে। তখন ওয়াইফ তাকে প্রশ্ন করলো যে তুমি যে ওয়াল মিশনে জয়েন করছো, তুমি কাকে জিজ্ঞেস করছো। তখন সে বললো যে কাকে জিজ্ঞেস করছি মানে। তখন ওয়াইফ অ্যান্সার দিল, আমি তো কোম্পানিতে 3 স্টার অলরেডি, তো তুমি ওয়াল মিশনে জয়েন করছো ঢাকাতে, তুমি আমরা জানা নাই কেন। এখন ইন্টারেস্টিং বিষয় দেখেন, আমি যখন ওই ভদ্রলোককে প্রশ্ন করলাম যে আপনার ওয়াইফ 3 স্টার, আপনি বিষয়টা জানেন না, অথবা আপনাকে যারা 20 জনকে কল দিতে বললাম, আপনি কি আপনার ওয়াইফকে কল দেননি। তখন তিনি উত্তর দিলেন যে ভাই, আমি তো কাছের সবাইকে কল দিয়েছি, ঠিক আছে, কিন্তু ওয়াইফকে বিষয়টা কল দিতে হবে এটা আমার মাথায় আসলে আসেনি। এখন ওয়াইফ কেন হাজবেন্ডকে বলেনি, দেখেন সাধারণত যেহেতু হাজবেন্ড ঢাকায় থাকে, ওয়াইফ গ্রামে থাকে, তো ওয়াইফ চেয়েছিল যে একটা ভালো একটা স্টেজে আসার পর, ভালো একটা যখন অবস্থান ক্রিয়েট হবে, তখন হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দিবে। এই কারণে হাজবেন্ডকে ভয়ে কিন্তু উনি বলেন, কিন্তু উল্টা ঘটনাটা কি হলো, সারপ্রাইজ কিন্তু উনি নিজে খেয়ে গেল, কারণ হাজবেন্ড আরেক টিমে জয়েনিং। আপনার আমার এরকম আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই আছে যাদেরকে আমরা ভয়ে ইনভাইট করছি না, কিন্তু মনে রাখবেন উনি টুডে অর টুমরো দেখবেন এই কোম্পানিতে কারো না কারো মাধ্যমে জয়েন করেছে। সো ভয়টা যদি আপনার মধ্যে এখনো থাকে, আপনি কিন্তু সফল হতে পারবেন না। এই জন্য বলা হচ্ছে সফল ব্যক্তির সর্বপ্রথম যে বাধা সফল হওয়ার, সেটা হচ্ছে ফ্লাইট ইন কমিউনিকেশন, যোগাযোগ করতে ভয় পাওয়া। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়টাকে কি করবো, অ্যাভয়েড করবো। নাম্বার 2 হচ্ছে ডিবেটিং মাইন্ড বা রিক্রিয়েশন। অর্থাৎ আপনি কোন একটি কাজ করার সময় দেখবেন, একবার যদি চিন্তা করেন করবো, 2বার চিন্তা করেন করবো না, 1 পা অগ্রসর আবার 2 পা চলে আসা। আবার একটি কাজের সময় আরেকটি কাজ চিন্তা করা, তাহলে কোনোটি কিন্তু হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে ফোকাস যে কোনো একটা জায়গায় আপনাকে দিয়ে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা থেকে রেজাল্ট না আসে। তাই মাইন্ডটাকে আপনাকে ফোকাস এক জায়গায় রাখতে হবে যদি সফল হতে চান। অসফল ব্যক্তিদের আরেকটি বড় পয়েন্ট হচ্ছে কমিটমেন্ট ব্রেক, অঙ্গীকার দিয়ে ভঙ্গ করা। দেখেন মুনাফিকের 3টে লক্ষণ, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে কিন্তু সে যখন ওয়াদা দিবে, ওয়াদা বরখেলাপ করবে। তাই এটা সবচেয়ে বড় একটা মানুষের কিন্তু কি চরিত্রাত্মক দিক দিয়ে সবচেয়ে খারাপ। কিছু কমিটমেন্ট আছে কি পরিস্থিতির উপরে শিকার। যেমন কি রকম আমি একটু বলি, যেমন 5 তারিখে আমাদের লকডাউন শেষ হবে, আমি যদি কাউকে বলে থাকি যে 6 তারিখ বলেন আমরা একটা মিটিং করবো, হোয়াট এভার, বা 6 তারিখ আমরা একটা অনুষ্ঠান করবো, 6 তারিখ আমরা একটা প্রোগ্রাম করবো, বা 6 তারিখ আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু দেখেন লকডাউনটা 10 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিল, তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, আমি কি 6 তারিখটা কমিটমেন্টটা রাখতে পারছি না। এটা হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের উপরে ডিপেন্ড হওয়ার কারণে। কিন্তু কিছু কমিটমেন্ট, এই কথা কি শোনা যাচ্ছে? স্যার ঠিক আছে, ওনার কোনো ওনার হয়তো নেট সমস্যা। জি ফিরোজ ভাই, আমি আবারও কথাটা শেয়ার করছি, তাহলে বুঝতে হবে যে কি যায়, JAY, যে নাম। আচ্ছা, মানে আমরা বাংলাদেশে যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে অ্যাটেন্ড করেছি, সবাই এক জায়গা থেকে না, যার কারণে হয়তো এক একজনের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এক এক রকম আপ এন্ড ডাউন করছে। আপনি যেখানে আছেন আপনার সিম এবং আপনার টাওয়ার, ওইখানে কোনো প্রবলেম যদি থেকে থাকে, তাহলে আপনি আমার আলোচনাটা মাঝে মধ্যে দেখবেন কম শোনা যাচ্ছে। এটা কিন্তু জয় দাস জি। তো সেই ক্ষেত্রে আপনার
এই ডাটাটা অফ করে আবার অন করুন, কারণ বাকিটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিক মতো শোনা যাচ্ছে। আর আমি এই বিষয়টাকে বোঝার জন্য আমি আরেকটা কাজ করে গেছি, সেটা হচ্ছে আমি ল্যাপটপে স্লাইড দেখাচ্ছি, আমি কিন্তু আমার মোবাইলেও আমি আবার এটাতে অ্যাড হয়ে আছি, যার কারণটা হচ্ছে আমার স্লাইড এবং আলোচনা দুইটা জিনিস একই হচ্ছে কিনা সেটা কিন্তু আমি তাৎক্ষণিক বোঝার সুযোগ আছে। সো প্রত্যেককে অনুরোধ করবো, আপনাদের যদি এই প্রবলেমটা হয় তার মানে হচ্ছে আপনাদের এখানে ডাটা কানেক্টিং প্রবলেম, সেন্ট্রালি থেকে কোনো প্রবলেমটা হচ্ছে না। তো বিষয়টা আমরা খেয়াল রাখবো এবং আনমিউট করে রাখবো। জি, তাহলে আমরা কি করতে হবে, কমিটমেন্ট ব্রেক। এখন কি করতে, কমিটমেন্টটা কিভাবে দিবেন দেখেন, আপনি কাউকে 100 টাকা দিবেন বলে 99 টাকা দিয়েছেন, তার কিন্তু সারা জীবন আফসোস থাকবে, উনি আমার 1 টাকা কম দিয়েছে। কিন্তু কাউকে যদি আপনি 10 টাকা দিবেন বলে 11 টাকা দেন, সে সারা জীবন আমার সুনাম বলবে, বলবে বস সারা জীবন আমার তো বেশি দিয়েছে, অথচ আগের বারে 99 দিয়েও কিন্তু বদনাম। তার কারণটা হচ্ছে এটা আমাদের হিউম্যান একটা নেচার। সো কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই জন্য একটি কথা বলা আছে, যখন অতি আনন্দে থাকেন আবার অতি কষ্ট বা অতি টেনশনে থাকেন, তখন কাউকে আপনি কমিটমেন্ট দিবেন না, কারণ এই দুই সময় কমিটমেন্ট দেওয়ার কমিটমেন্ট নষ্ট হতে পারে। এই জন্য যা কিছু বলবেন দরকার হলে একটু কম করে কমিটমেন্ট দেন, দেওয়ার সময় বেশি দেন, তাহলে সারা জীবন তার কাছে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সো এটা হচ্ছে অসফল ব্যক্তির আরেকটি লক্ষণ, যারা কমিটমেন্ট ব্রেক করে। তাই আমরা কমিটমেন্ট ব্রেক করবো না। 4 নম্বর হচ্ছে আনইথিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ। আনইথিক্যাল মানে অনৈতিক ভাবে বডির কিছু ল্যাঙ্গুয়েজ, যেমন ল্যাঙ্গুয়েজ কিন্তু দুইভাবে প্রকাশ পায় আমরা জানি। একটা হচ্ছে আপনি যখন মুখ দিয়ে কথা বলেন, এটা একটা ভাষা, আর একটা হচ্ছে দেহ ভাষা। এই দেহ ভাষাটা কিন্তু মানুষের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। সো দেহ ভাষাটা যদি আনইথিক্যাল কোনো কিছু ইঙ্গিত করে, তখন কিন্তু দেখা যাবে একটা মানুষ কিন্তু আপনাকে প্রথমে রিসিভ করতে চাইবে না। এখন এটা আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এই দিকগুলো কিন্তু, এই ভাষাগুলো কিন্তু নেগেটিভ। যেমন আমি কিছু ছবি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে 5টা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই 5 ভাবে দাঁড়ানোটা কিন্তু রং। আপনি যখন কারো সামনে দাঁড়াবেন, কারোর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, যেমন এই যে একজন নামাজের নিয়তের মতো 2 হাত দিয়ে রাখছে, একজন প্যান্টের পকেটে পিছন হাত দিয়ে রাখছে, আরেকজন সামনে কি করেছে, ওই যে আমরা যখন নিয়ত করি তখন ওই ভাবের মতো হাত দিয়ে রেখেছে, তাই না? আরেকজন চশমা ঠিক করতেছে কথা বলতে বলতে, আরেকজন নাকের উপরে আঙ্গুল দিয়ে রেখেছে। এই কাজগুলো হচ্ছে আনইথিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ, এই কাজগুলো করা যাবে না। আবার অনেক সময় আমরা অনেকের সাথে কথা বলতেছি, কানের মধ্যে একটু মানে ময়লা পরিষ্কার করার চেষ্টা করি, নাকে ময়লা পরিষ্কার, এগুলো হচ্ছে সবচেয়ে বাজে কাজ। এই কাজগুলো কখনো করা যাবে না, এগুলো কমন সেন্সের কথা বলে কিন্তু। সো আনএথিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ যদি থাকে, এটা অসফল ব্যক্তির লক্ষণ। তারপর হচ্ছে ফলস বা ব্যাড ওয়ার্ড, অর্থাৎ খারাপ শব্দ উচ্চারণ করা। এখন কিছু জিনিস আছে যে ধর আমার এলাকায় যেটা গালি, আরেক এলাকায় বলি, এরকম একটা আমরা আঞ্চলিক কথা জানি। সো অনেকে আছে কথা কথা খারাপ কথা উচ্চারণ করে, অর্থাৎ তার মানে কিছু কথা তার ওয়ার্ড বের হয়ে যায়, এটা তার মুদ্রা দোষে পরিণত হয়, যেটাকে আমরা বলি। এটাও যদি আপনার মধ্যে থেকে থাকে, এটাকে বাদ দিতে হবে। যেমন আমার মনে আছে, আমি খুব ছোট ছিলাম, আমাদের এলাকায় একজন ইউনো ছিল, এটা আমি মানে ওই সময় আমার বাবার কাছ থেকে এই জিনিসটা শুনেছিলাম। সেটা হচ্ছে আমাদের এলাকায় ইউনো ছিল, তখন তো ছিল টিও, এখন বলে ইউনো অফিসার। তো ওই টিও, তার একটা সমস্যা ছিল, সে গালি ছাড়া কথা বলতে পারতো না। কথা বলার সময় প্রতি সেন্টেন্সে তার একটা গালি চলে আসতো। এখন এটা কিন্তু ছিল তার মুদ্রা দোষ। এখন তার কাছে একজন কৃষক গেলে সে তাকেও গালি দিচ্ছে, একজন টিচার গেলে তার সাথে কথা বলার প্রসঙ্গে গালি দিচ্ছে, অর্থাৎ সবাইকে গালি দেয়। তো এই জিনিসটা তো সবাই মেনে নেওয়া মানে সম্ভব না। তো কিছু ব্যক্তি ডিসির কাছে একটা কমপ্লেন জমা দিয়েছে যে আমাদের যিনি থানার বর্তমানে টিউনো আছেন, বর্তমান যাকে বলা হয় ইউনো, তো উনি কথা কথা খারাপ ভাষা উচ্চারণ করেন। তো ডিসি টিউনোকে তলব করলেন, অর্থাৎ থানা থেকে ডিসিকে তলব করলেন। তো যখন টিও সাহেব ওই যে ডিসি অফিসে গেলেন, তখন ডিসি সাহেব ওকে জিজ্ঞেস করতেছেন যে স্যার, আপনার একটা কমপ্লেন আসছে, আপনি নাকি মানুষদেরকে গালাগালি করেন বা খারাপ শব্দ উচ্চারণ করেন। তো টিউনো স্যার একটু রাগ করে বলতেছে, কোন হারামজাদা বলছে আমি গালি দেই? তখন ডিসি স্যার বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। তারপরে ডিসি স্যার বুঝছে যে অ্যাকচুয়ালি এটা ওনার কি মানে মুদ্রা দোষ, যে জিনিসটা মানুষের কাছে আনইথিক্যাল হচ্ছে, অর্থাৎ একজন অসফল ব্যক্তির এটা লক্ষণ। আমাদের মধ্যে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, আমরা আজকে থেকে এটা পরিহার করবো। এবং সর্বশেষ হচ্ছে ল্যাক অফ রেসপেক্ট, কাউকে সম্মান করতে কম করা বা সম্মান না করা, এটা হচ্ছে আরেকজন অসফল ব্যক্তির লক্ষণ। দেখবেন সম্মানিত ব্যক্তি সবাইকে কিন্তু সম্মান করে, একজন সফল ব্যক্তি সে সবাইকে কিন্তু রেসপেক্ট করে। যেমন দেখবেন গাছে যখন আম ধরে, অর্থাৎ ভরা ফল, তার যখন ফলটা পুরো গাছে ভরে গেছে, তখন কিন্তু সে নুয়ে যায়। ধান গাছে যখন ধান আসবে, ধান গাছ কিন্তু সোজা থাকতে পারবে না, তাকে নুয়ে যেতে হবে।
তার মানে আপনার সফলতা দিন দিন যত আসবে, আপনার সম্মান যত বাড়বে, আপনাকে তত বেশি বিনয়ী হতে হবে। এই জন্য একটি কথা আছে, আপনি আকাশ সমান বড় হন কোনো সমস্যা নেই, কিন্তু পা যেন মাটিতে থাকে। সো আরেকজনকে করতে হবে, যদি না করেন তাহলে এটা অসফল ব্যক্তির লক্ষণ। আর যদি আপনি মানুষকে সম্মান করতে পারেন তাহলে এটা সফল ব্যক্তির লক্ষণ। এবং আপনি যাকে সম্মান করবেন মনে রাখবেন কেউ না কেউ কিন্তু আপনাকে সম্মান করা শুরু করবে। সো আজকে থেকে এগুলো আমরা ফলো করবো। চলুন একজন সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে আমরা কিছু পার্থক্য দেখি। আমাদের কাছে যাদের আইবিইউ বইটা আছে, আইবিইউ বইয়ের প্রথমেই কিন্তু কাভার পেজের পরের পাতাটাই কিন্তু সফল এবং ব্যর্থ ব্যক্তির এই কথাগুলো লেখা আছে। তো আমরা যারা বই আছে তারা বই থেকে একটু পড়ার চেষ্টা করে নেব, আর যাদের নাই আজকে আমার কথাগুলো শুনে আমরা আইবিইউ বইটা আবার নিয়ে নেব, যেন এগুলো পড়তে পারি বেশি বেশি। সফল ব্যক্তি সর্বদা ইতিবাচক চিন্তা করেন, ব্যর্থ ব্যক্তি সর্বদা নেতিবাচক চিন্তা করেন। অর্থাৎ আপনি সারাদিনের মধ্যে যা কিছু চিন্তা করেন, যেমন দেখবেন আমরা অনেক সময় নেগেটিভ কথাও কিন্তু পজিটিভ কথা নেগেটিভ ছাড়া বলতে পারি না, পজিটিভ কথা নেগেটিভ ছাড়া বলতে পারি না। এখন আপনি যদি বলেন এটা কেমন, আমি একটা এক্সাম্পল বলি। যেমন ধরেন আপনার বাসায় আপনার মামা আসছে, তো আপনি খাবার খাচ্ছেন, দুপুরের বা রাতের ডিনার খাচ্ছেন, এমন সময় মামা আসছে, তো মামাকে আপনি খাওয়ার জন্য বলতেছেন, তো কি বলেন? মামা খান না। মানে মিনিংসটা কি দাঁড়াচ্ছে? মামা খাইয়েন না। আবার কি বলতেছেন? মামা থাকেন না, মানে খাইয়েন না, চলে যান। অর্থাৎ আমরা পজিটিভ কথা এখন কিন্তু নেগেটিভ ছাড়া বলতে পারি না। কেমন আছেন? খারাপ না। আপনি ভালো এটা বলছেন না কেন? এটা বলতে পারি না। তার মানে নেগেটিভ চর্চা করতে করতে আমরা এমন এক জায়গায় চলে এসেছি যে আমরা এখন নেগেটিভ ছাড়া কিন্তু থাকতে পারছি না। অথচ আপনি চাইলে এই নেগেটিভটা বর্জন করার সুযোগ আছে। যেমন দেখেন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই আপনি কি রাতের খাওয়া খেয়েছেন? যেমন এখন আমরা প্রোগ্রামে আছি, আপনি তখন অ্যান্সারটা কি দিবেন? যে না। তো না মানেই তো নেগেটিভ, তাহলে তো আপনি নেগেটিভ অ্যান্সার দিলেন। তো এটারও কিন্তু পজিটিভ অ্যান্সার দেওয়ার সুযোগ আছে যদি আপনি এটাকে বলে রাইট অ্যাটিটিউডের মানুষ হয়ে থাকেন। সেটা কি রকম? কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডিনার করেছেন, আপনি তখন তাকে অ্যান্সারটা দেন যে একটু পর ডিনার করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি চাইলে পজিটিভকে আরো ওভার পজিটিভলি কিন্তু কথা বলার সুযোগ আছে। সো আমরা আজকে থেকে সর্বদা ইতিবাচক চিন্তা করবো যদি সফল হতে চাই। আর যদি আপনার মধ্যে নেতিবাচক চিন্তা থাকে তাহলে কিন্তু আপনি ব্যর্থ ব্যক্তি হচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে সফল ব্যক্তি বিশ্বাসকে গুরুত্ব দেন, আর ব্যর্থ ব্যক্তি বাস্তবতার দোহাই দেন। যেমন কি রকম? যেমন অনেকেই দেখবেন কাজ করতে বলে, কি বলে যে স্যার এখন করোনা লকডাউন। আসলে এটা কিন্তু তার বাস্তবতার দোহাই এবং বাস্তব ঘটনা, কিন্তু এটা দোহাই দিচ্ছেন। কিন্তু উনি চাইলে করোনা পরিস্থিতিতে কাজ করার সুযোগ আছে, কারণ অনলাইন আছে। যেমন আজকে আমরা ট্রেনিং করছি অনলাইনে বসে, আমি আগে কাজ করার সিদ্ধান্ত নিতে হবে, তখন আমার ওয়েটা ক্রিয়েট হবে। এই জন্য সফল ব্যক্তি সবসময় তার বিশ্বাসকে গুরুত্ব দেন। সফল ব্যক্তি সর্বদা দায়িত্ব নিতে চান, ব্যর্থ ব্যক্তি দায়িত্ব এড়িয়ে চলার অজুহাত দাঁড় করান। সফল ব্যক্তি সর্বদা কাজের মধ্যে নিমজ্জিত থাকেন, ব্যর্থ ব্যক্তি সর্বদা ক্ষমা চেয়ে নিজেকে গুটিয়ে রাখেন। যে তো কালকে বিকেলে একটা কাজ আছে, আমি তো সেমিনারে থাকতে পারবো না, রাতে আমার মোবাইলে নেটওয়ার্কে খুব সমস্যা, আমি আসলে এই জন্য ট্রেনিং এ আসতে পারি না। তার মানে এগুলো আপনি কি করেন? এক্সকিউজ দিচ্ছেন। পৃথিবীতে তিনটা হাত, ডান হাত, বাম হাত, অজুহাত। এই 3 নাম্বার হাতটা যার আছে সে কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত সফল হতে পারেনি। সো আজকে থেকে আমরা কাজগুলো করব না। সফল ব্যক্তি আত্মপরিচয় নিজেকে পরিচিত করেন, নিজের পরিচয়টা নিজে দিতে পারেন। ব্যর্থ ব্যক্তি অন্যের পরিচয়ে নিজেকে পরিচিত করেন। সফল ব্যক্তি সর্বদা সমাধানের পথ দেখেন। ধরেন একটা টেবিল ভাঙা গেছে, আপনার একটা টুল ভেঙে গেছে বা টেবিল ভেঙে গেছে, কেন ভাঙছে, কে ভাঙছে, কি ভাঙছে, সারাদিন এটা নিয়ে মিছিল মিটিং করতে পারবেন, লাভ কি? তাহলে এখন কি করতে হবে? ভেঙে গেছে, এটাকে জোড়া দিতে হবে। সো সফল ব্যক্তি সমাধানের পথ দেখেন, আর ব্যর্থ ব্যক্তি সর্বদা সমস্যার কথাই ভাবেন। অর্থাৎ ওনার কথা হচ্ছে জোড়া লাগানোর পরে যে প্যারাক দিয়ে লাগাবো সেটা দিয়ে তো কারো আবার হাতে ব্যথা পাইব। তার মানে ওর নজর অল টাইম কিন্তু নেগেটিভিটির মধ্যে আছে। সফল ব্যক্তি প্রতিটি সমস্যার সমাধানের চেষ্টা করেন, আর ব্যর্থ ব্যক্তি প্রতিটি সমাধানের সমস্যা খুঁজে বেড়ান। সফল ব্যক্তি কঠিন কিছুর সম্ভাব্য সমাধান দিতে পারেন, কিন্তু একজন ব্যর্থ ব্যক্তি সম্ভাব্য চোখে অনেক কঠিন মনে করেন। সফল ব্যক্তি সর্বোচ্চ চেষ্টা করেন, ব্যর্থ ব্যক্তি অল্প চেষ্টাকে যথেষ্ট মনে করেন। বস আজকে অনেক কাজ করছে, আমি বলি কি কাজ করছেন? সারাদিনে 2 জনের সাথে ফোনে কথা বলছি। তাহলে দেখেন ঘটনা কত বড় কাজ করছে। এটা হচ্ছে ব্যর্থ ব্যক্তির লক্ষণ। সফল ব্যক্তি নিজের ভুল বুঝতে পারেন, ব্যর্থ ব্যক্তি অন্যের ভুল ধরতে বেশি ব্যস্ত থাকেন। সফল ব্যক্তি সর্বদা সমস্যার কারণগুলো খুঁজে বের করেন, ব্যর্থ ব্যক্তি সর্বদা সমস্যার জন্য অন্যকে দায়ী করেন। সফল ব্যক্তি কোনো বিষয়ে পরিষ্কার ধারণা দেন,
ব্যর্থ ব্যক্তি নিজের ধারণাটাই অন্যের উপর চাপিয়ে দেন। সফল ব্যক্তি নিজেকে শিক্ষানবিশ মনে করেন, উনি এখনো মনে করছেন যে আমি পৃথিবীতে অনেক কিছুই জানি না, আমাকে এখনো শিখতে হবে। বাট একজন ব্যর্থ ব্যক্তি সে নিজেকে সব জানতা মনে করে। সফল ব্যক্তি ভুল করলে স্বীকার করেন ভুলটা আমার। ব্যর্থ ব্যক্তি ভুল করলে বলেন এটা আমার দোষ নয়। সফল ব্যক্তি বিবেচনা করে কথা বলেন। ব্যর্থ ব্যক্তি যা মনে আসে তাই বলেন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে যারা কথা কম বলে তাদের কিন্তু ইনকামও বেশি হয়, আবার যারা কথা বেশি বলে তাদের ইনকাম কম হয়। যদি বলেন কিরকম, যেমন আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনি বাসে চলার অভিজ্ঞতা তো আছে, গাড়িতে বাস দেখবেন, বাসের মধ্যে তিনজন ব্যক্তি ডিউটিতে থাকে, একজন হচ্ছে ড্রাইভার, একজন হচ্ছে কন্ট্রাক্টর, একজন হচ্ছে হেল্পার। হেল্পারের কাজ হচ্ছে গেটে, কন্ট্রাক্টরের কাজ হচ্ছে টাকা কালেকশন, আর ড্রাইভারের কাজ হচ্ছে গাড়ি ড্রাইভিং করা। তিনজন ব্যক্তির মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, কথা বেশি কে বলে? নিশ্চিত হেল্পার বেশি বলে, তাই তার স্যালারি কিন্তু কম। আর তিনজন ব্যক্তির মধ্যে সবচেয়ে কম কথা বলে ড্রাইভার, তার জন্য কিন্তু তার বেতন বেশি। এখন আপনি বলবেন ভাই উনি তো ড্রাইভিং করছে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা সুপার শপ বা একটা ডিপার্টমেন্ট স্টোরে খেয়াল করে দেখবেন, যিনি ম্যানেজারের চেয়ারে বা টেবিলে বসা, ধরেন ম্যানেজার উনি, আরেকজন আছে কি কর্মচারী। একজন ব্যক্তি এসে সাধারণত কর্মচারীকে বলে না, সে ডাইরেক্ট দোকানের ম্যানেজার যিনি তাকে বলে যে ভাই আমাকে 1 কেজি ডাল দেন। ওই দোকানদার তার এমপ্লয়ি যে তাকে কি বললো যে ভাই এই ওনাকে 1 কেজি ডাল দাও। এবার উনি আপনাকে দেখেন কয়টা প্রশ্ন করতেছে, বলতেছে কি ডাল দেবো, মশারির ডাল, খেসারির ডাল, নাকি বুটের ডাল, নাকি সোনা ডাল? তখন উনি বললো ধরেন মশারির ডাল। এবার আবার বলতেছে মশারির ডাল কি দেশিটা দিব না ইন্ডিয়ানটা দিব? তো আপনি বললেন যে ইন্ডিয়াটা দেন। বললো যে চিকনটা দিব না মোটাটা দিব? তার মানে এই যে এতগুলো কথা বললো, এই জন্য দেখবেন ওই দোকানের মধ্যে ম্যানেজারের স্যালারি বেশি আর এই কর্মচারীর স্যালারি কম। তার মানে কথা বেশি বললে অ্যাকচুয়ালি কিন্তু আপনার ইনকাম কমই হবে, আর বেশি হবে। আর কথা যদি বেশি বলেন তাহলে ইনকাম কম হবে। এই জন্য সফল ব্যক্তিরা বিবেচনা করে কথা বলেন, ব্যর্থ ব্যক্তি যা মনে আসে তাই বলেন। সফল ব্যক্তি সর্বদা কাজের জন্য পরিকল্পনা করেন। ব্যর্থ ব্যক্তি সর্বদা অর্থের জন্য নানা ফোন দিয়ে দেন, যে কি করলে টাকা পকেটে আসবে শুধু এটা নিয়ে ব্যস্ত। সফল ব্যক্তি কাজ শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকেন। ব্যর্থ ব্যক্তি মাঝপথে কাজ পেলে পালিয়ে যান, তার মানে কাপুরুষ। সফল ব্যক্তি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকেন এবং সর্বদা ভাবেন আমি পারবো, আমার দ্বারা সম্ভব। ব্যর্থ ব্যক্তি সর্বদা নিজের ব্যাপারে সন্দিহান থাকেন এবং ভাবেন যদি না পারি। এটা দেখেন, যদি কথাটা আপনি যে কোনো কাজের আগে লাগাবেন আপনার মধ্যে সন্দেহ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, আপনি এই কাজটা কনফিডেন্সলি করতে পারবেন না। যেমন আপনি এখন আপনি বল ভাই 1 সেকেন্ডের কোনো কিছু নাই ভরসা, তাহলে কেমনে কনফিডেন্স রাখি? জি ভাই 1 সেকেন্ডের নাই ভরসা, তারপরেও কিন্তু আমরা আশা নিয়ে বাঁচি। এই আশার জন্য আপনাকে কনফিডেন্স ধরে রাখতে হবে। আমি জানি না আজকে রাত ঘুমালে কালকে সকাল আমি দেখতে পারবো কিনা, কিন্তু তারপরেও সকাল 6টায় উঠার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে শুই। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আশা নিয়ে বাঁচি। সো সর্বদা কি করতে হবে? আত্মবিশ্বাস রাখতে হবে। সফল ব্যক্তি সাধারণের মতামত গড়ে তোলেন, ব্যর্থ ব্যক্তি সাধারণের মতামতের জন্য অপেক্ষা করেন। একজন সফল ব্যক্তি কঠিন তর্কে সহজ ভাষা ব্যবহার করেন, আর একজন ব্যর্থ ব্যক্তি সহজ বিতর্কে কঠিন ভাষা ব্যবহার করেন। সফল ব্যক্তি দেয়া এবং নেয়ার মনোভাব পোষণ করেন, দুইটাই। ব্যর্থ ব্যক্তি সর্বদা শুধু প্রাপ্তির খাতায় চোখ বলেন যে আমি জীবনে কি পাই নাই, শুধু তার ওইটাই নজর। সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির যে পার্থক্যগুলো আমি আলোচনা করলাম, আজকে থেকে নিজেকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। সেটা কিভাবে? আপনি কি সফল হতে চান? তাহলে উল্লেখিত তুলনার আলোকে নিজেকে পর্যবেক্ষণ করুন এবং বুঝতে চেষ্টা করুন আপনি কোথায় আছেন এবং আপনার কি করা উচিত। আপনি যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই পয়েন্টগুলোর মধ্যে দেখবেন কিছু পয়েন্ট আপনার ব্যর্থ ব্যক্তির মধ্যে আছে, কিছু পয়েন্ট আপনার সফল ব্যক্তির মধ্যে আছে। থাকাটা দোষের না, তবে রাখাটা দোষের। মানে আজকে পর থেকে চেষ্টা করব যে জিনিসটা আমাদের ডান পাশে চলে আসছে ব্যর্থ ব্যক্তির এখানে, সেই কাজটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এবং প্রত্যেকটা কাজ যদি সফল ব্যক্তি অনুযায়ী করতে পারি তাহলে আমাদের সফলতা কিন্তু নিশ্চিত। সো আজকে থেকে আমরা কি করব? ডানে রাখাটা কিন্তু দোষের না, থাকাটা দোষের। আজকে থেকে আমরা পেন্সিল দিয়ে মার্ক করবো আইবি বইয়ে যে সফলতার কয়টা দিক আমার মাঝে আছে, ব্যর্থতার কয়টা পয়েন্ট আমার ভিতরে আছে। যদি ব্যর্থতার কোনো পয়েন্ট থাকে সেটাকে আমরা আজকে থেকে অ্যাভয়েড করে সফল ব্যক্তিতে নিয়ে আসবো। এপিজে আব্দুল কালাম প্রয়াত ভারতের যিনি রাষ্ট্রপতি ছিলেন,
উনি একটি চমৎকার কথা বলেছেন, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফিউচার। আপনি কখনো আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস। কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাসটার পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড শিওরলি ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর ফিউচার। এবং আমি নিশ্চিত বলতে পারি, আপনি যদি আপনার অভ্যাসের পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। কথাটা কিরকম? যেমন দেখেন, আপনি সকাল ঘুম থেকে উঠেন 8টায়, তার মানে আপনার 6টায় উঠার অভ্যাস ত্যাগ করতে হবে। তাহলে 6টায় যদি উঠতে পারেন তাহলে কিছু করার সুযোগ পাবেন। এই কথাটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ কখনো পরিবর্তন করতে পারবেন না, অভ্যাস পরিবর্তন করতে পারবেন। আর অভ্যাস যদি পরিবর্তন করতে পারি, ভবিষ্যৎ অটোমেটিক পরিবর্তন হবেই। দেখেন, আরেকটি চমৎকার কথা এখানে লেখা আছে, এ ব্যাড অ্যাটিটিউড ইজ লাইক ফ্ল্যাট টায়ার। একটি নেগেটিভ অ্যাটিটিউড বা খারাপ অ্যাটিটিউড হচ্ছে চাকা পাংচার গাড়ির মতো। এখানে ভদ্রলোকের গাড়ির চাকাগুলো সব পাংচার হয়ে বসে আছে। ইউ কান্ট গো এনিহোয়ার, আপনি কোথাও যেতে পারবেন না আনটিল ইউ চেঞ্জ ইট, যতক্ষণ আপনি এটা পরিবর্তন করেন, অর্থাৎ এই চাকা পাংচারটাকে আপনি ঠিক না করবেন। ঠিক তদ্রূপ একজন মানুষের জীবনে তার যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে, ব্যাড অ্যাটিটিউড থাকে, ঠিক সে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার এই জায়গা থেকে সে কোথাও বেরোতে পারবে না। তাই প্রত্যেকের এই জায়গাটা চেঞ্জ করা উচিত। এখানে একটি ছবি দেওয়া আছে, দেখেন একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা একটি গাদার পিঠে চালছে, মানে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা, যারা একটু পশু প্রেমী। তারা কি বললো, দুইজন মানুষ একটা গাদার পিঠে, অর্থাৎ গাদাটা সাইজে একটু ছোট, যেহেতু দুইজন ব্যক্তি উঠেছে তাহলে গাদার কষ্ট হচ্ছে, বেচারা পশু। তখন ওই ভদ্রলোকের মাথায় টনক পড়লো যে আসলে তো কথাটা ঠিক, আমরা যে দুইজনে বাচ্চা গাদাটার পিঠে উঠলাম, গাদাটা তো আসলেই কষ্ট হচ্ছে, তাহলে কি করা যায়? তখন ভদ্রলোক উপরে থাকলো, ভদ্রমহিলাকে নিচে নামিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর আবার দুজন ভদ্রলোকের সাথে দেখা, তারাই তাকে বলছেন, বউকে হাঁটিয়ে নিচ্ছে, কি নিষ্ঠুর লোকটি। তখন এই লোক মাথায় আসলো যে আসলে তো ঠিক, বউ যে হেঁটে আসতেছে, বউয়ের কষ্ট, আমি তো আরামে যাচ্ছি, তখন কি করা যায়? এখন এই ভদ্রলোক কি করলেন, নিজে নেমে এবার বউকে উপর উঠেলেন। কিছু দূর যাওয়ার পর আবার দুজন ভদ্রলোকের সাথে দেখা, তারা তাকে এখন বলা শুরু করলো, কি বোকা লোক, নিজে হেঁটে বউকে গায়ে পিঠে বসিয়েছে। কি মহাবিপদে পড়লো দেখেন, দুইজন উঠলো ঝামেলা, নিজে উঠলো ঝামেলা, বউরে উঠাইলে আরো ঝামেলা। তাইলে এখন কি করা যায়? এইবার বুদ্ধি বাইর করে শেষমেশ কি করলো, গাদাও হাঁটে তারাও হাঁটে, কারণ গাদার উপর উঠতে পারতেছে না। এইবার আবার সমাজের কিছু ব্যক্তি বা দুইজন ব্যক্তি তাদেরকে দেখে বলতেছে, বোকার দল, গাদাকে কিভাবে কাজে লাগাইতে হয় তাও জানে না, অর্থাৎ গাদার প্রজেক্ট চললে মানুষ চলে এটাও তারা জানে না। এই কথাটা, এই মেসেজটা হচ্ছে, আপনি যদি মানুষের কথাকে প্রাধান্য দিতে যান তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ প্রত্যেকটা কাজেরই কিন্তু সমালোচনা করবে। তো আপনি আপনার বিশ্বাসের উপর অটল থেকে আপনি আপনার কাজ করে যান, তাহলে আপনি কিন্তু গন্তব্যে যেতে পারবেন। এই জন্য হয় উই আর অলওয়েজ পজিটিভ, আমরা সবসময় কিছু পজিটিভ আছি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল পারসন ইন আওয়ার লাইফ, আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, ফার্স্ট উই শুড চেঞ্জ আওয়ার, প্রথমে আমাদেরকে যেটা পরিবর্তন করতে হবে হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মনোভাব। বলা হচ্ছে দ্য অনলি ডিফারেন্স বিটুইন সাকসেস এন্ড ফেলিয়ার, সফল এবং ব্যর্থ ব্যক্তির মধ্যে একটাই পার্থক্য, ইজ ওয়ানস অ্যাটিটিউড, সেটা হচ্ছে কি শুধুমাত্র দৃষ্টিভঙ্গি। একজন সফল ব্যক্তি এবং একজন ব্যর্থ ব্যক্তির এটাই হচ্ছে মূল পার্থক্য, তা হচ্ছে অ্যাটিটিউড। এখানে বলা হচ্ছে হোয়াট মেক্স আওয়ার লাইফ 100%, আমাদের জীবনটা 100% কি দিয়ে পরিপূর্ণ? ইজ ইট লাক, এটা কি ভাগ্য? অর্থাৎ ভাগ্যই আমাদের জীবনে কি 100% নির্ভর করে? বলা হচ্ছে নো। বলা হচ্ছে ইজ ইট লাভ, ভালোবাসায় কি জীবনে সবটুকু? বলা হচ্ছে নো। বলা হচ্ছে ইজ ইট মানি, যে টাকা থাকলে আমরা জীবনে কি 100% সফল হতে পারবো? নো। বলা হচ্ছে ইজ ইট লিডারশিপ, আমার কাছে যদি নেতৃত্ব থাকে তাহলে কি আমি 100% সফল হতে পারবো? নো। বলা হচ্ছে ইজ ইট নলেজ, আমি যদি অনেক কিছু জানি, অনেক জ্ঞানের অধিকারী হই, তাহলে কি আমি সফল হতে পারবো 100%? বলা হচ্ছে নো। ফাইনালি বলা হচ্ছে ইজ ইট হার্ডওয়ার্ক, তাহলে কি কঠোর পরিশ্রমে আমাকে 100% সফল করবে, যেটা সৌভাগ্যের প্রসূতি আমরা পড়েছি? বলা হচ্ছে নো। এখন এই কথাগুলো যে নো বললো, নো বলার পিছনে কোনো সাইন্টিফিক কোনো রিজন আছে কিনা, নাকি এটা শুধুই মন গড়া কথা, আমরা একটু যদি এটা বিশ্লেষণ করার চেষ্টা করি, দেখবেন ইংলিশের 26টি যে বর্ণমালা আছে, প্রত্যেকটি বর্ণমালা যদি আমরা এক এক করে নাম্বার বসাই, অর্থাৎ এর মান যদি 1 হয়, বির মান যদি 2 হয়, সির মান যদি 3 হয়, এইভাবে দেখবেন এল এর মান হচ্ছে 12, ইউর মান হচ্ছে 21, সির মান হচ্ছে 3, ABC,
কে এর মান হচ্ছে 11, এবার টোটালকে যোগ করেন দেখবেন 47%। তার মানে লাখের যদি আমরা সাইন্টিফিক নাম্বারটা বসাই তাহলে 47% হচ্ছে। লাভের মানদণ্ড যদি বসাই 54%, টাকার মান মানির যদি আমরা নাম্বারিং বসাই 72%, লিডারশিপের যদি আমরা মার্কিং করি 89%, বলা হচ্ছে নলেজের যদি আমরা মার্কিং করি তাহলে 96%, ফাইনালি হার্ডওয়ার্কের যদি আমরা করি তাহলে 98%। তাহলে কোনোটাই কিন্তু 100% পরিপূর্ণ হচ্ছে না। তাহলে 100% কি এমন জিনিস আছে? বলা হচ্ছে ইট ইজ আওয়ার অ্যাটিটিউড, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। এর মান যদি 1 হয়, টির মান যদি 20 হয়, টির মান 20, আইর মান যদি 9 হয়, টোটাল মানটা বসালে যোগ করলে দেখেন 100 হচ্ছে। তার মানে আমাদের জীবনটা শুধু পরিপূর্ণ কি দিয়ে? শুধুমাত্র অ্যাটিটিউড দিয়ে। যেমন ক্রিকেট খেলা, আপনারা একটা খেলার নাম জানেন T20, টি লেখে তারপর 20 লেখে, কেন? কারণ টির মান কিন্তু 20। বলা হচ্ছে অ্যাটিটিউড ইজ এভরিথিং, প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার জন্য অ্যাটিটিউডটা প্রয়োজন। সো চেঞ্জ ইউর অ্যাটিটিউড, আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, চেঞ্জ ইউর লাইফ, তাহলে আপনার জীবনটা বদলাবে। এখানে একটি ছবি দেওয়া আছে, এই ছবিটা দেখে আমরা অনেকেই চিনতে পারছি এটা একটি বনের প্রাণী, নাম হচ্ছে জিরাফ। বনের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণী কিন্তু জিরাফ। তাহলে বনের মধ্যে যেহেতু সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ, তাহলে বনের রাজা যদি কে হবে এটা যদি লম্বা দিয়ে মার্ক করা হতো, জিরাফ কিন্তু বনের রাজা হতো। কারণ সে একবার যদি মাথা উঁচু করে দাঁড়াইতো, বনের আশেপাশে চারদিক দেখে ফেলতে পারতো যে কোনো শত্রু আসে কিনা। কিন্তু বনের রাজা কিন্তু জিরাফ না। বনের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে চিতাবাঘ, যে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। কিন্তু বনের রাজা কিন্তু চিতাবাঘ না। যদি দ্রুত গতির হিসেবে বনের রাজা নির্বাচন করা হতো তাহলে চিতাবাঘকে কিন্তু বনের রাজা সবাইকে মানতে হতো। হাতি সবচেয়ে শক্তিশালী প্রাণী বনের মধ্যে। এই যে সবচেয়ে শক্তিশালী এবং দেহের অধিকারী, যদি এই সাইজ দেখে বনের রাজা নির্বাচন করা হতো তাহলে কিন্তু হাতি সবচেয়ে বনের রাজত্ব করতে পারত। কিন্তু হাতি কিন্তু বনের রাজা না, এটা হচ্ছে গন্ডার। গন্ডারও কিন্তু বনের রাজা না। যদি চামড়া মোটার উপরে নির্ভর করে বনের রাজা হওয়া যেত তাহলে কিন্তু গন্ডার হইতো। আপনারা জানেন কিনা আমি জানি না, গন্ডারের চামড়া এত শক্ত, আপনি যদি তাকে গুলি মারেন এই বুলেট কিন্তু তার চামড়া দিয়ে ঢুকবে না। এই জন্য কিন্তু দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে একটি আঞ্চলিক ভাষায় আমরা অনেক সময় কাউকে এটা বলি যে তোমার যে এত কথা বলি তোমার কি কানে যায় না, তোমার কি গন্ডারের চামড়া দিয়ে বানাইছে? মানে এই গন্ডারের চামড়াটা কথাটা ইউজ করে কেন? কারণ গন্ডারের চামড়া পৃথিবীতে সবচেয়ে শক্ত চামড়া। তাহলে চামড়ার আবরণের কারণে যদি বনের রাজা নির্বাচন হতো তাহলে কিন্তু গন্ডার বনের রাজা হতো। বানর, যেটা নিচে দিয়ে চলতে পারে এবং গাছের উপর দিয়ে চলতে পারে, যদি 2 দিকের পাওয়ার নির্বাচন করে বনের রাজা নির্বাচন করতো তাহলে এই হনুমান বা এই বানর কিন্তু বনের রাজা হতো, কিন্তু সে কিন্তু হয়নি। হরিণ, যে 1 লাফে 22 হাত যেতে পারে। ক্রিকেট খেলায় দেখবেন যেখান থেকে বোলিং করে আর যেখান থেকে ব্যাটিং করে ক্রিজের এই দূরত্ব কিন্তু 22 হাত। অর্থাৎ হরিণ যদি বোলিং করতে দায়িত্ব দেওয়া হতো সে বল নিয়ে কিন্তু ব্যাটিং এ চলে যেত। তাহলে এত লম্বা সে জাম্প দিতে পারে, তারপরেও সে কিন্তু বনের রাজা না। এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য কিং অফ জঙ্গল? বনের রাজা তাহলে কি? বনের রাজা আমরা সবাই জানি তার নাম কি? সিংহ, লায়ন। এখন প্রশ্ন আপনার কাছে আমার, যে সিংহ তো চিতার মতো দৌড়াতে পারে না, সিংহ তো জিরাফের মতো লম্বা না, সিংহ হাতির মতো এত শক্তিশালী দেহের অধিকারী না, সে গন্ডারের মতো মোটা চামড়ার অধিকারী না, সে বানরের মতো গাছ দিয়ে চলতে পারে না, সে হরিণের মতো 1 লাফে 22 হাত যেতে পারে না। তাহলে কেন তাকে বনের রাজা বলা হয়, অথবা সে কে এভাবে বনকে নেতৃত্ব দেয়? এটার উপর একটি গবেষণা হয়েছে অ্যানিমালস এর উপরে। এই গবেষণায় যে রেজাল্ট এসেছে, অ্যানিমালস এর উপর গবেষণা করে যে তথ্যটা আসলো সেই তথ্যটা হচ্ছে লায়ন অর্থাৎ সিংহ শুধুমাত্র তার অ্যাটিটিউডের কারণে বন নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ সে যখন কোনো প্রাণীর দিকে তাকায় তখন তার অ্যাটিটিউডটা থাকে এরকম যে আমার খিদা লাগছে, আমি এখন খাবো, আমার সামনে একটা খাবার পড়ে আছে। আর তার সামনে যদি হাতিও থাকে, ওই হাতি ওই মুহূর্তে ফিল করে, তার ব্রেনে ওই মুহূর্তে কাজ করে যে সিংহ আমার সামনে আছে, এনি টাইম সে আমাকে আক্রমণ করতে পারে, আজকে তো মনে হয় আমার জীবন শেষ। অথচ হাতি যদি তার পা দিয়ে একটা নাড়া দেয় অথবা ঠিক মতো একটা বাড়ি মারে, সিংহ কিন্তু মারা যাবে। কিন্তু শুধুমাত্র মানসিক অ্যাটিটিউডের কারণে এত শক্তি থাকা সত্ত্বেও হাতিও কিন্তু সিংহের কাছে পরাস্ত হয়। সো
আমার এই মেসেজগুলো দেওয়ার অর্থ হলো অ্যাটিটিউড হচ্ছে লাইফের এমন একটি পার্ট যা আপনার কাছে যদি পরিপূর্ণ থাকে আপনি সকল জায়গায় সফল হওয়ার সুযোগ আছে। এখন চলুন অ্যাটিটিউড কয় প্রকার আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করি। অ্যাটিটিউড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে তো হলো নেতিবাচক যা আছে সকল কিছু আমরা জানি, তো সেটা কি রকম আমরা একটু দেখি। রাগ, দুঃখ, কষ্ট, চাপ, এইগুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। বলা হচ্ছে অস্বাস্থ্যকর আবেগ, অসুস্থ দেহ। যেমন রাগ, যারা রাগ বেশি করেন তাদের কিন্তু যকৃৎ দুর্বল হয়ে যাচ্ছে। যারা দুঃখ বেশি বলে আমার অনেক দুঃখ, তাদের ফুসফুস কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই করোনার সময় করোনা কিন্তু সবচেয়ে বেশি মানব শরীরে অ্যাটাক করে ফুসফুসে। সো এই করোনার সময় লকডাউনে বা যেখানে আছেন দুঃখ একটু কম নেবেন, তাহলে আপনি কিন্তু এমনি শেষ। কষ্ট বলে আমি অনেক কষ্টে আছি, কষ্ট কিন্তু পাকস্থলী দুর্বল করে দেয়, আপনি যা খাবেন প্রায় হজম হবে না। তারপরে কি চাপ, বলা হচ্ছে দেখবেন অনেকে বলে কি রে কি হয়েছে তোর, আমি অনেক চাপে আছি। এই যে চাপে আছে, এই চাপে থাকা কিন্তু হৃৎপিণ্ড মস্তিষ্ক দুর্বল করে যায়। তার মানে নেগেটিভের সকল কিছু কিন্তু রেজাল্টও নেগেটিভ। সো আজকে থেকে নেগেটিভটা আমরা অর্জন দিব। চলুন পজিটিভের আমরা ক্লাসিফিকেশন করি। পজিটিভ কয়টি কাজকে বলা হয়? পজিটিভ সাধারণত দুইটি ধাপ আছে। পজিটিভ অ্যাটিটিউডে দুইটি পার্ট আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক, ইন্টারনাল মানে হচ্ছে আভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক কি কি আছে আমরা একটু আলোচনা করি। এক্সটার্নাল কি কি জিনিস আপনার থাকতে হবে? নাম্বার ওয়ান হচ্ছে ড্রেস কোড, আপনার পোশাক থাকতে হবে পরিচ্ছন্ন, এবং আপনি যেই প্রফেশনে আছেন ওই প্রফেশনের পোশাক আপনার পরিধান করতে হবে। আপনি যদি ডাক্তার হন আপনাকে অবশ্যই অ্যাপ্রন করতে হবে। আপনি যদি পুলিশ হন পুলিশের ড্রেস আপনাকে পড়তে হবে। আপনি সেনাবাহিনী যদি হন সেনাবাহিনীর ড্রেস পড়তে হবে। আপনি যদি মার্কেটিং করেন তাহলে মার্কেটিং এর ড্রেস আপনাকে পড়তে হবে। আপনি একটু খেয়াল করে দেখেন আরএফএল এর যে এসআর ব্যক্তিরা, যে এসআর আছে সিনিয়র অফিসার যে র্যাঙ্কে আছে, সিনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ যে আছে, সে সকাল 6টা বা 7টা বাজে একটা সাইকেল নিয়ে বের হয়, দেখবেন তার পায়ে শু, সে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরা, ইন করা। তাহলে 6,000 আর 10,000 টাকার একটা চাকরির জন্য যদি মানুষ এইভাবে প্রফেশন মেনটেন করে, ড্রেস কোড মেনটেন করে, আমরা ওয়ার্ল্ড মিশন থেকে আয় করতে চাই পার মান্থ 3,75,000 টাকা। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো আপনি কি সেইভাবে আপনার ড্রেস কোডটা মেনটেন করছেন কিনা। সেকেন্ডলি হচ্ছে কি স্মাইল, অর্থাৎ পোশাকটা আপনার অনেক ভালো কিন্তু যদি মুখে হাসি না থাকে তাহলে কিন্তু হবে না। এই জন্য মার্কেটিং এর চায়না একটি উক্তি আছে, যদি হাসতে না জানেন তাহলে দোকান খোলা উচিত না। অর্থাৎ আপনার হাসতে যদি না পারেন দোকানটা বন্ধ রাখুন, কারণ আপনার স্মাইলটা আপনার কাস্টমারকে কি করবে, আকৃষ্ট করবে। সো আপনার মুখে একটা হাসি লাগবে। এবং গবেষণায় দেখা গিয়েছে যে যত বেশি হাসতে পারে, প্রাণবন্ত ভাবে হাসতে পারে, তার কিন্তু শরীরে রোগ জীবাণু কম আসে, কারণ তার শরীরের রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণে থাকে এবং অল টাইম তার ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে। সো হাসলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। 3 নাম্বার হচ্ছে বিহেভিয়র, আচরণ, আপনার ব্যবহার। এই যেমন গাড়ির মধ্যে লেখা থাকে ব্যবহার বংশের পরিচয়, মানে আপনি কারোর সাথে রাগারাগি যেন না করেন। সো এক্সটার্নাল ভাবে বাহ্যিক ভাবে যদি আপনার ড্রেস কোড ঠিক থাকে, আপনার হাসি ঠিক থাকে, আপনার আচরণ ঠিক থাকে, তাহলে আপনি পজিটিভ অ্যাটিটিউডের মানুষ। এবার ইন্টারনাল কি কি জিনিস লাগবে? থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। বলা হচ্ছে আজকে থেকে যা চিন্তা করবেন তা পজিটিভ চিন্তা করতে হবে, যা কথা বলবেন তা পজিটিভ কথা বলবেন, যা কাজ করবেন তা পজিটিভ করবেন। ইমানের সংজ্ঞাটাই কিন্তু মুখ দিয়ে কি করা, অন্তরে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, বাস্তবে কাজে পরিণতি করা বা কাজে রেজাল্ট দেওয়া, এটার নাম কিন্তু ইমান। সো ইন্টারনাল অ্যাটিটিউড কিন্তু লক্ষণটা কোন জায়গায়? ইন্টারনাল অ্যাটিটিউডটা হচ্ছে সেম। এই 3টা জিনিস কিন্তু ঠিক থাকতে হয়। যদি 3টা জিনিস ওকে হয় তাহলে কিন্তু আপনার অ্যাটিটিউডটা পজিটিভ। চলুন এবার ওয়ার্ক পজিটিভে কি কি জিনিস থাকলে আমার মধ্যে ওয়ার্ক পজিটিভটা হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ওয়ার্ক পজিটিভ কি কি আছে? নাম্বার 1 ডিজায়ার, আপনার মধ্যে একটি আকাঙ্ক্ষা থাকবে, তীব্র আকাঙ্ক্ষা। বলা হচ্ছে অল্প আগুন কখনো অধিক উত্তাপ দিতে পারে না। দেখেন কথাটা কি বলেছে, অল্প আগুন কখনো অধিক উত্তাপ দিতে পারে না। যেহেতু অধিক উত্তাপ দিতে পারে না তাহলে আপনাকে আগুন বেশি লাগবে যদি আগুন আমি বেশি তাপ চাই। ঠিক তার জীবনের তদ্রূপ, যার আকাঙ্ক্ষা কম, যার তীব্র আকাঙ্ক্ষা নেই, তার কিন্তু সফল হওয়ার কোনো সুযোগ নেই। আপনার আকাঙ্ক্ষাটা লাগবে তীব্র একটা আকাঙ্ক্ষা, আপনার লাগবে ড্রিম, স্বপ্ন, আপনার লাগবে প্ল্যানিং, এবং আপনার লাগবে অ্যাকশন। তাহলে বার্নিং ডিজায়ার, ড্রিম, প্ল্যানিং এবং অ্যাকশন। অ্যাকশনের মধ্যে কি কি জিনিস থাকতে হবে? অ্যাকশনের মধ্যে আপনার থাকতে হবে ট্রেনিং। প্রতিদিন আপনাকে ট্রেনিং করতে হবে, প্রতিদিন আপনাকে ইনভাইট করতে হবে, প্রতিদিন আপনাকে প্ল্যান শো করতে হবে, প্রতিদিন আপনাকে ফলো আপ করতে হবে, প্রতিদিন আপনাকে জয়েনিং করাতে হবে এবং আপনাকে টিম মিটিং করতে হবে। এই কাজগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার অ্যাকশন পজিটিভ।
অ্যাকশন, প্ল্যানিং, ড্রিম, ডিজায়ার, আপনার ওয়ার্ক পজিটিভ। ওয়ার্ক, থিঙ্ক, টক যদি পজিটিভ হয়, আপনার ইন্টারনাল কিন্তু পজিটিভ। আপনার ড্রেস কোড, স্মাইল, বিহেভিয়ার যদি ওকে হয়, তাহলে আপনার এক্সটার্নাল ওকে। ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই যদি পজিটিভ হয়, আপনি পজিটিভ অ্যাটিটিউডের কিন্তু ব্যক্তি হতে পারবেন। সো আপনার টোটাল যে শাখা প্রশাখাগুলো আমি আলোচনা করেছি, কোনো একটা যদি নেগেটিভ থাকে, নেগেটিভ মিনিংস হচ্ছে ওই কাজটা যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনি 100% পজিটিভ অ্যাটিটিউড হতে পারবেন না। সো আমরা এখন জানি হিউম্যান অ্যাটিটিউড, হাউ টু ডেভেলপ হিউম্যান অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা কিভাবে ডেভেলপ হয়? এটা কি বাবা বাজার থেকে কিনে আনে, নাকি মা ভাতের সাথে খাওয়ায়? সেটা তো জানা দরকার। এটা কিভাবে হয়, নাহলে তো আমরা এটাকে বিল করতে পারবো না। চলুন, অ্যাটিটিউড তৈরি হয় প্রথমত এনভায়রনমেন্ট, মানে পরিবেশ থেকে। পরিবেশ বলতে কি? রিলিজিয়ন, ধর্ম, পলিটিক্স, মিডিয়া, কালচার, এই জায়গাগুলো থেকে। যেমন মিডিয়ার প্রভাব কিন্তু এখন সবচেয়ে বেশি। যেমন আপনি দেখবেন মিডিয়ার কারণে কিন্তু এখন আমরা অনেকগুলো কাজ, যেটা সামাজিক হোক, অসামাজিক হোক, ভালো খারাপ, সবকিছু কিন্তু বেড়ে যাচ্ছে। সো বিষয়টা হচ্ছে আপনি কিভাবে সেটা রিসিভ করছেন। তাহলে এগুলো আমার মনের উপর একটা প্রভাব ফেলে, যেটা থেকে আমাদের একটা অ্যাটিটিউড বিল্ড হয়। নাম্বার 2 হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। Our behavior change according to our experience with various people in or things. আমরা জীবনে চলার পথে অনেক মানুষের সাথে যখন মিশি, প্রাইমারি স্কুলে আমাদের ফ্রেন্ড হয়, হাই স্কুলে হয়, কলেজ লাইফে হয়, চাকরির লাইফে যখন আসা পড়ে, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, এলাকাবাসী, এই যে বিভিন্ন মানুষের সাথে মিশা হচ্ছে, চলাফেরা হচ্ছে, তাদের থেকেও আমরা কোনো না কোনো কিছু দেখে শুনে আমাদের মধ্যে কিন্তু সেই অ্যাটিটিউডটা তৈরি হচ্ছে। ফাইনালি 3 নাম্বার হচ্ছে এডুকেশন, শিক্ষা ব্যবস্থা। তাহলে 3টা সবাই মনে রাখবেন। প্রথমে এটা হচ্ছে এনভায়রনমেন্ট, দ্বিতীয় এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, থার্ড এটা হচ্ছে এডুকেশন। এই 3টা জিনিসের দ্বারা আমাদের কিন্তু অ্যাটিটিউড তৈরি হয়। এডুকেশন আমাদের উপরে কত প্রভাব ফেলে দেখুন। আমরা ছোটবেলা থেকে কেন আমরা চাকরির প্রতি এত আকৃষ্ট, কেন আমাদের ব্যবসা সম্পর্কে একটা অনীহা বা একটা ভয় কাজ করে? কারণ একটি কথা আছে, কাদা মাটি যেভাবে ইচ্ছা সবকিছু বানাতে পারবেন, মাটিতে একবার ফোড়া দিলে কিন্তু আর সব বানানো যায় না। আপনি প্রাইমারি স্কুলে কোথাও কি ব্যবসা নিয়ে পড়াশোনা করেছেন? নিশ্চয়ই না। কেননা ব্রিটিশরা এই দেশ থেকে যাওয়ার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকগুলো কিন্তু জিনিসকে নেগেটিভ করে গিয়েছে, যেন আমরা চাকরিমুখী শিক্ষা শিক্ষিত হই, আমরা যেন চাকরির প্রতি আকর্ষণ থাকে। তাই প্রাইমারি স্কুল শুধু আমাদেরকে চাকরি সম্পর্কে পড়ানো হয়েছে, যে বিনা বেতনে অধ্যয়ন পড়ানো হয়েছে, কেরানি চাকরি বা সহকারী কেরানি পদে নিয়োগের আবেদন, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে বড় হয়েছি। ব্যবসা পেয়েছি কোথায়? ক্লাস 8-9-এ এসে। অর্থাৎ তখন কিন্তু আর এটা মাথা নেওয়ার সুযোগ আসেনি, তখন শুধু 100 নাম্বার পাশের জন্য করেছি। এই জন্য আমাদের কিন্তু ব্যবসা সম্পর্কে একটা অনীহা অলরেডি আছে। সো আমরা যেভাবে শিক্ষাটা থেকে শিখছি, সেটাও আমাদের অ্যাটিটিউডের উপর একটা প্রভাব ফেলে। এখন বলা হচ্ছে দেয়ার আর 4 ফ্যাক্টরস ক্রিটিক্যাল টু সেল সাকসেস। এখন 4টা ফ্যাক্টরস আছে যে একটা সেলসের উপর সরাসরি প্রভাব ফেলবে। নাম্বার 1, ইনফরমেশন, তথ্য। অর্থাৎ আপনি যদি ভালো সেল করতে চান, যত ক্রাইসিস পিরিয়ড হোক, যত পরিবেশ যত কিছুই হোক, আপনার কাছে যে জিনিসটা প্রথমত লাগবে সেটা হচ্ছে ইনফরমেশন। দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। 3 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্কিল। 4 নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাটিটিউড। একটা সেল সম্পন্ন করতে 4টা জিনিস দরকার। প্রথমত ইনফরমেশন, নাম্বার 2 ইন্টেলিজেন্স, নাম্বার 3 স্কিল, নাম্বার 4 অ্যাটিটিউড। এবারে 4টি সাবজেক্টের উপর গবেষণা করে যে রিপোর্টটি পাওয়া গিয়েছে, when these factors were ranked by importance, study that information, intelligence and skill combined amount to 7%. যখন স্টাডি করে পয়েন্টের উপর আলোচনা করা হলো বা দেখা গেল ইনফরমেশন, ইন্টেলিজেন্স আর স্কিল উপরে 3টি পয়েন্ট একটি বিক্রয় সম্পন্ন করতে মাত্র 7% ভূমিকা রাখে, অনলি 7% ভূমিকা রাখে। উপরে 3টি ইনফরমেশন, ইন্টেলিজেন্স, স্কিল। সেকেন্ডলি বলা হচ্ছে গবেষণায় 93% of success in sales at work and in life result। সেলের জন্য, কাজের জন্য অথবা জীবনের জন্য 93% যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে বা প্রভাব ফেলে, সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাটিটিউড। তাহলে আপনি কত ডিগ্রি নিলেন, কত বেশি ইনফরমেশন রাখলেন, এটা কিন্তু সেলসে এতটা প্রভাব ফেলছে না। সেলসে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আপনার অ্যাটিটিউডটা রাইট আছে কিনা, আপনার সেলস অ্যাটিটিউডটা ক্রিয়েট আছে কিনা। এখন চলুন আমরা জানি সেলসের জন্য কি অ্যাটিটিউড বিল্ড করতে হয়, কোন অ্যাটিটিউডটা সেলসে লাগে। বলা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ইজ ক্রিটিক্যাল ইন সেলস। দেয়ার আর 6 কি পজিটিভ অ্যাটিটিউড। 6টা চাবি আছে যেটা পজিটিভ অ্যাটিটিউড লালন করে একটা সেল কনফার্ম করতে। প্রথমত হচ্ছে এন্টাথিজম। এন্টাথিজম মানে হচ্ছে আনন্দদায়ক একটা মনোভাব, অল টাইম একটা উৎসাহ আপনার মনের মধ্যে কাজ করতে হবে,
অল টাইম আপনাকে একটা আনন্দদায়ক মনোভাব নিয়ে থাকতে হবে, তাহলে আপনার কিন্তু সেলসি হবে। আপনি দেখবেন আপনি রেস্টুরেন্টে কোথাও যদি কোথাও খাওয়া দাওয়া করেন, আপনার সামনে যে ওয়েটার আসছে সে যদি মুখ ভার করে রাখে, মন মরা হয়ে থাকে, আপনাকে সে সার্ভিস দেয় মন খারাপ করে, আপনি কি তাকে কোনো ট্রিট দিবেন? শেষে বকশিস দিবেন? নিশ্চয় না। কিন্তু সে যদি আন্তরিকভাবে আপনাকে রিসিভ করে, আপনাকে হাসি মুখে একটু কথা বলে, আপনি কিন্তু যাওয়ার সময় তাকে একটা ট্রিট দিচ্ছেন। এটা কিন্তু পৃথিবীর সিস্টেমটা এমন। আপনি আনন্দদায়ক মনোভাব যত বেশি আপনি লালন করবেন, মানুষ কিন্তু তত বেশি আকৃষ্ট হবে, সেল তত তাড়াতাড়ি হবে আপনার। তাই এটা হচ্ছে প্রথম কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে ফোকাস অন দা পজিটিভ। ফোকাস অন দা পজিটিভ। আমার আপনার সাথে পৃথিবীতে অনেক কিছু ঘটবে, অনেক কিছু আশেপাশে হবে, আপনার ফোকাস রাখতে হবে কিন্তু শুধুমাত্র এর মধ্যে পজিটিভ দিক কোনটা আছে সেটার মধ্যে। তাহলে আমরা যে কাজে আছি সেই কাজটার উপরে কিন্তু ফোকাস রাখতে হবে। এই বিষয়ে আমি একটা গল্প শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। চীনে এক ভদ্রলোক ট্যাক্সি চালায়, ট্যাক্সি ক্যাব, যেমন উবার লাইক। তো এক ভদ্র মহিলা তার গাড়িতে উঠলো। এখন উনি খেয়াল করে দেখলেন যে মহিলা তার গাড়িতে উঠলেন উনি পুরো উলঙ্গ। উলঙ্গ মানে হচ্ছে ওই মহিলার শরীরে কোনো কাপড় নেই। এখন তিনি ওই মহিলার দিকে তাকিয়ে আছেন। এখন বাইরের কান্ট্রিতে, অনেক কান্ট্রিতে আছে তাদের ড্রেস পরা না পরা বা ছোট পরা, এগুলো তাদের দেশে একটা কালচার। তো হোয়াট এভার, যাই হোক, এখন ওই মহিলা ড্রাইভার যখন তার দিকে তাকাই আছে, ড্রাইভারকে এবার সে প্রশ্ন করলো যে তুমি কি জীবনে উলঙ্গ মেয়ে দেখো নাই? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন ড্রাইভার তাকে একটা অ্যান্সার দিলেন যে আপনি আসলে যেটা ভাবছেন, আমি আসলে ওই দৃষ্টিটা আপনার দিকে তাকাচ্ছি না। তাহলে আমি তাকাচ্ছি আপনার দিকে যে আমি যে আপনাকে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আপনি যে নেমে আমাকে ভাড়া দিবেন, সেই টাকাটা আপনি রাখতেন কোথায়? তার মানে দেখেন তার নজরটা কোথায়। তার নজর সে গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যাবে, বিনিময়ে টাকা নিবে, সে কিন্তু ওই টেনশনে পড়ে আছে যে এই মহিলার সাথে তো কোনো কিছুই নেই, তাহলে টাকা কোথায় রাখছে। তো এটাকে বলা হচ্ছে ফোকাস অন দা পজিটিভ। আপনি যে কাজটাতে আছেন ওই কাজটার উপরে নজর রাখেন, আশেপাশে কি হচ্ছে সেটা আপনার দেখা দরকার নেই। প্রফেশনালিজম, আপনাকে অবশ্যই অবশ্যই পেশাদারিত্ব হইতে হবে। দেখবেন ফুটবল খেলার যে পোশাক আছে, ক্রিকেট খেলার পোশাক আছে, তাই না? তারপরে আপনার ভলিবল খেলার পোশাক, প্রত্যেকটা জিনিসেরই। এখন অফিসিয়াল পোশাক পরে যদি আপনি ফুটবল খেলতে নামেন, বিষয়টা কি মানানসই হবে? নিশ্চয়ই না। ঠিক ফুটবল খেলার পোশাক পরে যদি আপনি প্রফেশনালিজম আপনার জবে চলে আসেন, সেটা কি মানানসই হবে? না। 10, 15, 20, 30 হাজার টাকার একটা জবের জন্য আপনার ড্রেস কোড কিভাবে মেনটেন করে অফিসে যেতে হচ্ছে, এটা কিন্তু আপনি দেখছেন। তাহলে আপনি এখানে আসছেন 3,75,000 টাকা স্বপ্ন দেখে, এখানে সেই ড্রেস কোডটা আপনার নাই কেন? যার জন্য কিন্তু আপনার ইনকামটা এখনো শুরু হচ্ছে না। সো 3 নাম্বার হচ্ছে আপনার সেলস প্রফেশনালিজমটাকে বিল্ড করতে হবে। 4 নাম্বার হচ্ছে ইনভেস্ট টাইম ইন প্রফেশন। আপনার পেশাদারিত্বের উপর, আপনার যে পেশাটা আছে এই বিষয়ের উপর আপনার আরো টাইম ইনভেস্ট করতে হবে। আরো বেশি কি করতে হবে? জানতে হবে। আরো বেশি আপনাকে স্টাডি করতে হবে, কিভাবে আমি আমার পেশায় সেরা হতে পারি, এই বিষয়টা নিজের মধ্যে চর্চা করার সময় বের করতে হবে। ইনভেস্ট ইন ইউর সেলফ। নিজের প্রতি ইনভেস্ট করতে হবে। কি ইনভেস্ট করবেন? ভালো কিছু কাপড় চোপড় নিজের জন্য ক্রয় করুন, ভালো একটা জুতা কিনুন, কাগজ কলম যেগুলো দিয়ে প্ল্যান দেখাবেন, নিজের প্রতি ইনভেস্টটা করুন। ট্রেনিং এর জন্য একটা টাইম পিরিয়ড বাইর করুন, যেন নিজের স্কিল আরো ডেভেলপ হয়। সর্বশেষ হচ্ছে লার্ন ফ্রম ফেইলর। ব্যর্থতা থেকে শিখতে হবে। কেন এই সেলটা হয়নি সেটার কারণটা ফাইন্ড আউট করুন, যেন পরের বারে আর সেম ভুলটা না হয়। এই 6টা হচ্ছে 6 কি পজিটিভ অ্যাটিটিউড ক্রিটিক্যাল ইন সেলস, সেলের মধ্যে করার জন্য। এপিজে আব্দুল কালাম একটি চমৎকার একটি বাণী বলেছেন, যার মধ্যে 5টি উক্তি দেওয়া আছে। বলেছেন, স্পিক 5 লাইন্স টু ইউরসেলফ এভরি মর্নিং। প্রতিদিন সকালবেলা 5টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন। সেটা কি? আই এম দ্য বেস্ট, আমি হচ্ছি বেস্ট, উত্তম। এই পৃথিবীতে আমি এক পিছে, আর কেউ কিন্তু নাই আমার মতো, আমি কিন্তু সেরা। সেকেন্ডলি হচ্ছে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। থার্ড হচ্ছে আল্লাহ ইজ অলওয়েজ উইথ মি, আল্লাহ সবসময় আমার সাথে আছে, এটা আপনাকে ট্রাস্ট করতে হবে। 4 নাম্বার আই এম এ উইনার, আমি একজন বিজয়ী। ফাইনালি 5 নাম্বার টুডে ইজ মাই ডে, আজকের দিনটি আমার দিন। যেহেতু আজকের দিনটি আমার, এটা সাজাবো আমি, তাই আমার পরিকল্পনা মাফিক সবকিছু হবে। কেন আরেকজনের হাতে রিমোট কন্ট্রোল থাকবে? সে চাপ দিলে আমি কাঁদবো, সে চাপ দিলে আমি হাসবো? নো। এই 5টি সেন্টেন্স যদি আপনি প্রতিদিন সকালে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে বড় ধরনের একটি পরিবর্তন শুরু হবে। ওয়ার্ক WM2 ইন্টু আনলিমিটেড অ্যাটিটিউড। আপনি ওয়ার্ল্ড মিশনে যদি কাজ করেন, কোম্পানি থেকে বলা আছে আপনার কিছু অ্যাটিটিউড বিল্ড করতে হবে। সেই অ্যাটিটিউড গুলো কি? প্রথমত হচ্ছে কমেন্ট অ্যাবাউট আদার কোম্পানি। অন্য কোনো কোম্পানি সম্পর্কে কমেন্টস করার ক্ষেত্রে ডোন্ট মেক এনি কমেন্ট অ্যাবাউট আদার কোম্পানি। অন্য কোনো কোম্পানি সম্পর্কে আপনি কমেন্ট করতে পারবেন না।
বিকজ ইউ ডোন্ট রিয়েলি নো ইনার অফ দেম, কারণ আপনি অ্যাকচুয়ালি তার ভিতরটা জানেন না। সো আপনি যদি কোনো একটা উত্তর দিয়ে দেন, সেই উত্তরটা ভুল হইতে পারে, সঠিক হইতে পারে। এই জন্য আপনি ওই জিনিসটাকে অ্যান্সারটা এইভাবে দিবেন। ধরেন কেউ একজন জিজ্ঞেস করলো প্রিভিয়াস একটি কোম্পানিতে তার এই লস হয়েছে, এই বিষয়ে আপনাকে সে জিজ্ঞেস করলো, আপনি ওই বিষয়ে আরেকটা 10টা কথা বলা দরকার নেই, কারণ যেহেতু আপনি ওই সিস্টেমে ছিলেন না বা ওই প্রতিষ্ঠানে, বরং আপনি তাকে বলুন যে যেহেতু আমি এই প্রতিষ্ঠানে ছিলাম না, তাই এই বিষয়ে আসলে আমি আপনাকে বলার সুযোগ নেই, বা এই বিষয়ে আমি আপনাকে ইনফরমেশন দিতে পারছি না। যেহেতু আমি ওয়ার্ল্ড মিশনে আছি, এই সম্পর্কে আমি আপনাকে হিউজ পরিমাণ তথ্য দিতে পারবো। তাহলে কখনোই একটা সম্পর্কে কমেন্টস করাটা, একটা প্রতিষ্ঠান সম্পর্কে, একটা ব্যক্তি সম্পর্কে কমেন্টস করবেন না, কেননা আপনি তার ইনারটা কিন্তু জানেন না। দেখবেন ওই যে আপনার কি বলে, ওই যে টিচার প্রাইভেট পড়াচ্ছে, তো অঙ্ক শিখাচ্ছে, এই অঙ্ক শিখানোর জন্য বইয়ে প্রশ্নে লেখা আছে যে 2টি আপেল প্রথমে দিল, দ্বিতীয়ত 2টি আপেল দিল, মোট কয়টি আপেল হলো, যোগফল শিখাচ্ছে। তো ছাত্রকে যখন বললো টিচার যে আমি তোমাকে 2টি আপেল দিলাম, আবার 2টি আপেল দিলাম, তোমার কাছে মোট কয়টি আপেল? তো ছাত্র বলল 5টি আপেল। তো টিচার মনে মনে চিন্তা করলেন, ছাত্র মনে হয় আপেল পছন্দ করে না, বা তার মনোযোগ এখানে নাই, তাহলে আমি একটু অন্যভাবে আলোচনা করি। তো টিচার আবার জিজ্ঞেস করলো, আমি তোমাকে 2টা কমলা দিব, আবার 2টা কমলা দিলে তোমার কাছে মোট কয়টা কমলা হবে? তো ছাত্র উত্তর দিল 4টা। টিচার মনে মনে খুশি হলো, যাক ছাত্রের মনোযোগ আসতেছে। তো টিচার আবার প্রশ্ন করলো, আমি তোমাকে 2টা কলা দিলাম, আবার 2টা যদি কলা দেই তোমার কাছে কয়টা কলা হবে? তখন স্টুডেন্ট বললো 4টি কলা হবে। এইবার টিচার কিন্তু কনফার্ম হইলো যে ছাত্রের মনোযোগ 100% আসছে, কিন্তু বইয়ে আছে কিন্তু আপেল। তো এইবার টিচার আবার বইয়ের লাইনটা তারা বলতেছে, আমি তোমাকে 2টি আপেল দিলাম, আবার যদি 2টি আপেল দেই তোমার কাছে মোট কয়টি আপেল? তো এইবার স্টুডেন্ট উত্তর দিতেছে, স্যার 5টি আপেল। টিচারের মেজাজ হয়ে গেছে খারাপ, সে দিচ্ছে তার ইচ্ছা মতো মাইক মাইক দিতে, স্যার বলতেছে যে কমলা যদি 4টা হয়, কলা যদি 4টা হয়, আপেল কেমনে 5টা হয়? তখন ওই ছাত্র বলতেছে, স্যার আম্মা আমার একটা আপেল খাইতে দিছে, এটা আমার ব্যাগে আছে, তাহলে আপনি যদি 4টা দেন, আম্মা একটা দিছে, মোট তো 5টা হয়েছে। তো আমরা অনেক সময় নিজেরটারে বেশি মনে করি যে আমি যা জানি এটাই মনে হয় ঠিক। ইনার জন্য একটা ঘটনা থাকতে পারে, ব্যাগে একটা আপেল আছে কিনা এটা তো আপনি জানান না। এই জন্য অন্য কোনো প্রতিষ্ঠান সম্পর্কে কমেন্টস করা যাবে না। কমেন্ট অ্যাবাউট আদার ডিস্ট্রিবিউটর, অন্য কোনো প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর সম্পর্কে কমেন্টস করা যাবে না। বলা অল ডিস্ট্রিবিউটর আর দ্য পার্টনার অফ আওয়ার বিজনেস, ইফ দে ডু ওয়েল ইউ উইল বি বেনিফিটেড। যদি এই সিস্টেমে বাকি যারা ডিস্ট্রিবিউটর বা অন্য প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর আছে তারা যদি এই সেক্টরে ভালো করে, তাহলে আমার জন্য কিন্তু এটা একদিক দিয়ে ভালো, কারণ সমাজে আরো কিছু এক্সাম্পল তৈরি হচ্ছে, নেটওয়ার্কিং করে তারা সফল হচ্ছে। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা এক প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটর, আমরা বলি ওই কোম্পানি যা আছে সব ছাগল, ওই কোম্পানির ওরা বলতে সেই কোম্পানিতে যা আছে সব গরু, তার মানে এমএলএম করে গরু আর ছাগল। তাহলে আজকে থেকে আমরা প্র্যাকটিস করি, আমরা অন্যদেরকে সম্পর্কে ব্যাড কোনো কমেন্টস করবো না, পজিটিভ বলবো যে ওনার কাছে মনে হয়েছে ওই প্রতিষ্ঠানটি ভালো, তাই উনি ওইখানে ভালো করছেন। আপনার যদি মনে হয় যে ওনার সাথে করবেন, আপনি ওনার সাথে করতে পারেন, বাট আমি আপনাকে শুধু ওয়ার্ল্ড মিশন সম্পর্কে ইনফরমেশন দিতে পারি, যেহেতু আমি সিস্টেমের সাথে আছি। কেন আপনি ওয়ার্ল্ড মিশন করবেন সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারি, তখন আপনি ব্যাখ্যাটা দিবেন আপনার মতো। কমেন্ট অ্যাবাউট গভর্নমেন্ট আর পলিটিক্স, বলা হচ্ছে উই আর ডুইং বিজনেস নট পলিটিক্স। কখনো গভর্নমেন্ট এবং সরকারকে নেগেটিভ কোনো কমেন্টস করা যাবে না। কমেন্ট অ্যাবাউট টপ ড্রিম হেল্পলাইন, কখনো আপলাইন, ডাউনলাইন অথবা হেল্পলাইন নিয়ে কমেন্টস করা যাবে না। ইফ ইউ কমেন্ট আদার ইউ উইল গেট সাম রিপ্লাই। আপনি যদি আজকে আপনার আপলাইনকে গাড়ি দেন যে আমার আপলাইন ড্যাশকম বা .com, দেখবেন 2 দিন পর আপনার নিচে দুইজনে শুরু করছে আমার আপলাইন .com। আপনি যদি আপনার আপলাইনকে সম্মান দেন যে আমার আপলাইন অনেক ভালো, নিচ থেকে কয়দিন পরে বলবে আমার আপলাইন অনেক অনেক ভালো, কারণ এটা ডুপ্লিকেশন বিজনেস, আপনি যা দিবেন তা কিন্তু রিটার্ন আসবে। বলা হচ্ছে কমেন্ট অ্যাবাউট রিলিজিয়ান, ধর্ম নিয়ে, রিলিজন ইজ দ্য ভিউ অফ ইনার, এটা যেহেতু মানুষের আত্মার সাথে সম্পর্ক, কখনো কাউকে ধর্মে আঘাত করে কথা বলবেন না। আমাদের ইসলাম ধর্ম কিন্তু সেটা কখনো বলেনি যে আরেক ধর্মটাকে ছোট করেন, আরেকটাকে কি করুন, আঘাত করে কথা বলুন। কমেন্ট অ্যাবাউট মিডিয়া, মিডিয়া নিয়ে কমেন্ট করা, মিডিয়া ইজ দ্য মিরর অফ সোশ্যাল কমিউনিটি। মিডিয়া হলো একটা আয়নার মতো সোশ্যাল কমিউনিটির, দে আর আওয়ার ফ্রেন্ড, তারা হলো আমাদের বন্ধু। এখন যদি বলেন ভাই তারা কেন মাঝে মধ্যে নেগেটিভ লেখে, অ্যাকচুয়ালি তারা কিন্তু নেগেটিভ লেখে বিষয়টা এমন না, আমাদের মতোই কেউ না কেউ নেগেটিভ কাজ করেছে বিদে তারা নেগেটিভ লিখেছে। সো তারা অ্যাকচুয়ালি আমাদের বন্ধু, তারা ওইটা লিখেছে বলেই আমরা কিন্তু দেখতে পারবো যে এই ভুলগুলো আমাদের আছে কিনা, যদি থাকে আমরা সংশোধন করব, যদি না থাকে তাহলে যার আছে সে সংশোধন করবে। সো মিডিয়া নিয়ে কখনো নেগেটিভ কথা বা নেগেটিভ কমেন্টস করা যাবে না। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চমৎকার কথা বলেছেন, বলেছে সমালোচনাও একটা আলোচনা, মানে সমালোচনা এটাও কিন্তু একটা আলোচনা। সো আপনি যদি আলোচিত হতে চান, সমালোচিত হতেই হবে, এটা স্বাভাবিক। নিন্দিত না হলে নন্দিত হওয়া যায় না,
গোলাপের কাঁটার আঘাত ছাড়া গোলাপ ফুল পাওয়া যায় না। সফল হতে গেলে আপনাকে এই কাজগুলো মাথায় রাখতে হবে। বড় মনের মানুষগুলো আলোচনা করেন বড় বড় ধ্যান ধারণা নিয়ে, মাঝারি মনের মানুষগুলো আলোচনা করেন গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে, ক্ষুদ্র মনের মানুষগুলো আলোচনা করেন লোকজনদের নিয়ে। আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি যে আলোচনা করেন কারোর সাথে ধরেন কথা বলতেছেন, ওই কথার টপিকটা কি মানুষ নিয়ে, নাকি কোনো ঘটনা নিয়ে, নাকি বড় ধরনের কোনো কিছু নিয়ে? যদি আপনার আলোচনার বেশিরভাগ বিষয়বস্তু হয়ে থাকে কি বলে ওই যে লোকজন নিয়ে, যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে, অমুক এটা করা ঠিক হয়নি, আপনি কিন্তু ক্ষুদ্র মনের মানুষ। আপনি যদি বর্তমানে সমসাময়িক কোনো ঘটনা নিয়ে আলোচনা করেন কারোর সাথে, আপনি মাঝারি মনের মানুষ। আর বড় কোনো ইস্যু নিয়ে যদি আপনি ধ্যান করতে পারেন, ধারণা করতে পারেন, ওইটা নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারেন, আপনি হবেন বড় মনের মানুষ। সো আজকে থেকে নিজেকে পরিবর্তন করুন। আপনি কোথায় আছেন সেটা বড় গুরুত্বপূর্ণ না, নিজেকে কোথায় নিতে চান আজকে থেকে সেটাকে প্রায়োরিটি দেন। বলা হচ্ছে হতাশাবাদী বাতাসের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। বলে বাতাস এটা এই দিক থেকে আসলো কেন? আশাবাদী গতিপথ পরিবর্তনের আশা করে। তারা এবার চিন্তা করতেছে যেহেতু বাতাস দক্ষিণ থেকে আসছে, দক্ষিণ থেকে কি করতে হবে, আমার পাল তুলতে হবে। বাস্তববাদী গতিপথ অনুযায়ী পাল নিয়ন্ত্রণ করেন। বাতাস দক্ষিণ থেকে আসছে দক্ষিণ দিকে, উত্তরে আসছে উত্তর, পূর্বে আসছে পূর্বে, পশ্চিম আসছে পশ্চিম। এই জন্য বলা হয় পরিস্থিতি আপনাকে যদি নিয়ন্ত্রণ করে তাহলে আপনি ব্যর্থ। আপনি যদি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল। পজিটিভ অ্যাটিটিউড উইল রাইজ ইউ এন্ড ইউর ফিউচার। পজিটিভ অ্যাটিটিউড আপনাকে তৈরি করবে এবং আপনার ভবিষ্যৎটা ক্রিয়েট করবে। নেগেটিভ অ্যাটিটিউড ক্যান কিল ইউর স্পিরিট এন্ড ড্রিম। শপথভঙ্গি আপনার যে ভিতরে শক্তি আছে, স্বপ্নগুলো আছে, সে কিন্তু সেটাকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। সাকসেস ইজ 99% অ্যাটিটিউড। সফলতা হচ্ছে 99% অ্যাটিটিউড, অনলি 1% হচ্ছে অ্যাটিটিউড। বাকি অ্যাকশন, বাকি যে কার্যক্রম সেটা মাত্র 1%। 99% কিন্তু অ্যাটিটিউডের উপর নির্ভর। রিমেম্বার নেগেটিভ ব্যাপার চিন্তা এভরিবডি মেক্স না মিস্টেকস, বাট নেগেটিভ মানুষ সেই ভুল করবে। দ্যাট হোয়াট দে পুট ইরেজার পেন্সিল। কেন পেন্সিলের মাথার মধ্যে রাবার রাখা আছে? কারণ আপনি ভুল করলে যেন সেটা সংশোধন করতে পারেন। এই জন্য চমৎকার একটি কথা লেখা আছে, পেন্সিল হয়ে জীবনের খাতায় ভালো কিছু লিখুন, যদি সেটা না পারেন তাহলে ইরেজার হয়ে জীবনের খারাপ দিকগুলো মুছে ফেলুন। আপনি কি পেন্সিল হবেন না ইরেজার হবেন? নিজেকে প্রশ্ন করেন। যদি পেন্সিল হতে নাও পারেন অন্তত ইরেজার হয়ে নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলো মোছা শুরু করুন, তাহলে অন্তত আপনার জীবনে নেগেটিভিটি কমতে থাকবে। মনে রাখবেন, কয়েন অলওয়েজ সাউন্ডস বাট কারেন্সি নোটস ইজ অলওয়েজ সাইলেন্ট। কয়েন যেটা পয়সা, 1 টাকা 8 আনা 2 টাকার কথা বলবে, আপনি কি থাকুন, চুপ থাকুন। দেখবেন টাকার শব্দ হয় না কয়েনের, নিশ্চয় কয়েন। কয়েনের মধ্যে সবচেয়ে দামি কয়েন কত? 5 টাকা। টাকার নোট 1000, দুইটা একসাথে ছেড়ে দেন, আওয়াজ করে কোনটা? কয়েন। আপনি যদি বেশি আওয়াজ দেন তাহলে আপনি কিন্তু সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি কথা কম বলেন, সাইলেন্ট থাকেন, আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যান, দেখবেন মানুষ কিন্তু বুঝতে পারবে যে আপনি কিন্তু টাকার নোট, অর্থাৎ আপনি দামি মানুষ। দেখবেন মুরগি সকালবেলা একটা ডিম পাড়ার পর পুরো বাড়ির মানুষকে সে কিন্তু জানাই দেয় যে আমি ডিম পাড়ছি, ঘুম থেকে জাগো। কিন্তু ঝিনুক থেকে যখন মুক্তা বের হয় পৃথিবীর কেউ কিন্তু তখন টের পায় না। তাহলে ঝিনুকের মুক্তার বেশি দাম নাকি ডিমের বেশি দাম? নিজেকে প্রশ্ন করেন। তাই নিজে কিছু একটা করে এমন আওয়াজ দিয়েন না যেটা মানুষ আপনাকে পয়সার মতো মূল্যায়ন করে। এখানে ছবিটাকে আরো ভালোভাবে যদি দেখুন, দেখবেন আপনি যে বড় কালো দাগগুলো উট ভেবেছিলেন, এই যে কালো আর সাদা 2 রঙের উট দেখতেছি, এই কালো উটগুলো কিন্তু আসলে উট না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে যে সাদা যে উটগুলো দেখা যাচ্ছে এইগুলো ছায়া। তার মানে মনে হচ্ছে কালো উট অনেক, আসলে কিন্তু ছায়া থেকে ছায়া, ছায়া থেকে ছায়া তৈরি হচ্ছে। কারণ এটা তো মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, উঁচু ঢাল নিচু, এই উঁচু নিচুতে কিন্তু ডাবল ডাবল করে কি হচ্ছে? ছায়া তৈরি হচ্ছে। এখন আপনার কাছে প্রথমে দেখে মনে হচ্ছে অনেক কালো উট, সাদা উট কম। আমাদের জীবনে ঠিক তদ্রুপ, আমরা সমস্যাগুলোকে এরকম অনেক বড় মনে করি, সমাধানগুলোকে ছোট মনে করি। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে আজকের দিন পর্যন্ত এমন কোন তালা আবিষ্কার হয়নি যে তালা চাবি বানানো হয়নি। সকল তালা চাবি আছে বলে কিন্তু এটা তালা। এমন কোন সমস্যা পৃথিবীতে আজ পর্যন্ত নাই যার সমাধান আগে বানানো হয় নাই। সমাধান আছে বলে কিন্তু এটা সমস্যা। সো সমস্যাটার সমাধান হয়তো আমার কাছে নাই, আপনার কাছে আছে, আপনার কাছে নাই, আরেকজনের কাছে আছে। শেয়ার করতে হবে। একটা ব্লেড দিয়ে দেখবেন কচু গাছ কাটতে পারবেন, কিন্তু ব্লেড দিয়ে কি বাঁশ গাছ কাটতে পারবেন? নিশ্চয় না। আপনার দাঁড় কি লাগবে? করাত লাগবে।
দাঁড় করার দিকে আপনি রড কাটতে পারবেন না, তার মানে কি রড কাটা যন্ত্র নাই? অবশ্যই আছে, হেড টু ব্লেড। এখন এটা দিয়ে কি আপনি গ্লাস কাটতে পারবেন না, তার মানে কি গ্লাস কাটার যন্ত্র নাই? আছে, সেটা কি? ডায়মন্ড। তার মানে দেখেন প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে, হয়তো এটা না ওইটা। সো আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। বলা হচ্ছে কিল টেনশন বিফোর টেনশন কিলস ইউ। দুশ্চিন্তা আপনাকে মারার আগে আপনি দুশ্চিন্তাটাকে মেরে ফেলুন। রিচ ইউর গোল বিফোর গোল কিকস ইউ। আপনার লক্ষ্যটাকে আপনি ধরে ফেলুন, লক্ষ্যটা আপনাকে কিক মারার আগে। লাইভ লাইফ বিফোর লাইফ লিভস ইউ। জীবনে বাঁচুন জীবন চলে যাওয়ার আগে। মরার পরে বাঁচার মতো বাঁচবো, তা কি আদৌ সম্ভব? নিশ্চয় না। সো জীবনটাকে এমন ভাবে তৈরি করি যেন মৃত্যুর আগে আমার জীবনটাকে সেইভাবে তৈরি করার সুযোগ থাকে। ফাইনালি সর্বশেষ স্লাইড আপনাদের জন্য। ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। বলা হচ্ছে কখনো কঠোর পরিশ্রম করবেন না, ইন্টেলিজেন্ট বুদ্ধিমানের মতো কাজ করুন। উপরের ছবিটাতে দেখেন বাবা ঠেলে বা ছেলে টানে, কিন্তু গরু কিন্তু কোনো দিকে যাচ্ছে না। কিন্তু নিচের ছবিতে রাখাল গরুর উপর উঠে সামনে সবজি ঝুলিয়ে দিও, গরু মনে করছে খাচ্ছি খাচ্ছি, অ্যাকচুয়ালি সে কিন্তু এই ঘাস বাড়িতে যাওয়ার আগে খেতে পারবে না। কিন্তু এই বুদ্ধি কিন্তু গরু নাই, যার কারণে গরু কিন্তু হেঁটে যাচ্ছে। সো আপনি নিজেকে কি হার্ড ওয়ার্কে করবেন না ইন্টেলিজেন্ট ওয়ার্ক করবেন, সেটা আপনার বিষয়। সেইভাবে নিজেকে তৈরি করুন, নিজেকে সিদ্ধান্ত নেন, প্রশিক্ষণ নিয়ে নিজেকে তৈরি করুন। প্রতিদিন রাত 9টায় আমাদের ধারাবাহিকভাবে ট্রেনিং প্রোগ্রাম থাকবে। আগামীকাল আমাদের বিজনেস একাডেমির যিনি উপদেষ্টা, আমাদের সম্মানিত স্যার প্রফেসর আসাদুজ্জামান আকাশ স্যার, উনি আগামীকাল রাত 9টায় কিন্তু ট্রেনিংটি পরিচালনা করবেন, এবং বিকেল 4টায় যে সেমিনার সেটিও কালকে স্যার নেবেন। সো প্রতিদিন বিকাল 7টায় সেমিনার হচ্ছে, রাত 9টায় ট্রেনিং হচ্ছে। আমরা চাইলে এই সময়টাকে মাত্র 1.5 ঘন্টা 3 ঘন্টা আপনি টুইন এর জন্য কি করুন, উৎসর্গ করুন। দেখবেন আগামী 1 মাসের মধ্যে আপনার ভালো একটা ইনকাম তৈরি হয়েছে, আপনার মধ্যে একটা কঠিন পরিবর্তন চলে এসেছে। এই কাজটা আমরা কিন্তু কন্টিনিউ করব। সো ফাইনালি সর্বশেষ, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। কখনো হার্ড ওয়ার্ক করবো না, স্মার্ট ওয়ার্ক করবো। স্মার্ট ওয়ার্ক কিভাবে করবো? প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং 1.5 ঘন্টার মতো আমাকে সময় দিয়েছেন, লাইফ এন্ড অ্যাটিটিউড ট্রেনিংটা আপনাদের সাথে শেয়ার করেছি। এর উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন শেয়ার করতে পারেন।